আলহামদুলিল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ। যথেষ্ট ভালো রাখছে আল্লাহ তাআলা। আলহামদুলিল্লাহ। আমার কাছে ভালো থাকার ডেফিনিশন ডিফারেন্ট তো। দ্যাটস ওয়াই আলহামদুলিল্লাহ। আর কিছু বলার নাই। আচ্ছা, আমি আমার ভালো থাকার ডেফিনিশন বলি। আমার ভালো থাকার ডেফিনিশন হইল আমার আশেপাশে যে কজন মানুষ আছে, লাইক যারা আমার সাথে কাজ করে অথবা যারা আমার শুভাকাঙ্ক্ষী, এরা যদি হাসি খুশি থাকে, আই এম সো মাচ হ্যাপি। এক। ২ নম্বর ফ্যামিলি, মোস্ট ইম্পর্ট্যান্ট। এরা ভালো থাকলে আমি হ্যাপি থাকি। আর এরা ভালো থাকে একমাত্র যখন এদের জরুরতগুলা চাওয়ার আগে পূরণ হয়ে যায়, তখন এরা ভালো থাকে। লাইক একটা ফ্যামিলির পিতা কখন ভালো থাকে, ধরেন ৪টা ৫টা সন্তান আছে, এদের লেখাপড়ার কোনো প্যারা নাই, তখন কিন্তু উনি একদম ফ্রি থাকে। জানলে আমি অনেক বেশি ভালো আছি, বিকজ আমার সন্তানরে পড়াশোনা করাইতে বা মানুষের মতন মানুষ বানাইতে যতটুকু টাকা পয়সা লাগে ততটুকু আল্লাহ তালা দিছে আমারে। সো আই এম হ্যাপি। সো একটা ফ্যামিলির পিতা মাতা এতটুকু হইলেই হ্যাপি। হ্যাঁ, মায়ের একটু থাকতে পারে যে সংসারটা একটু গুছানো হোক, আমার বিছানার চাদরটা একটু ভালো হোক, একটা না 2টা চাদর হোক, যাতে একটা ধুয়ে দিলে আর একটা রাখতে পারি। তখন দেখবেন যে ট্রিপিক্যাল আমাদের আগের জামানার যে মহিলারা আছে এরা অনেক খুশি হয়ে যায়। 2 মাস 3 মাস পর পর একটা নতুন জামা, ফ্যামিলির সবার ভালো খাইতে পারলে, লাইক দেখা গেছে নর্মালি আমরা একবেলা নর্মাল খাবার খাইলে সেকেন্ড বেলা যাতে অ্যাটলিস্ট 2-3 ধরনের তরকারি থাকে। আমি এটা বুঝি আর কি, বিকজ আমি ওই জায়গা থেকে বিলং করা। সো আমি আমার মায়ের হ্যাপিনেস বলতে এতটুকুই বুঝি যে ওনার কোনো প্যারা থাকবে না, অ্যাটলিস্ট বাসায় প্রত্যেকটা মানুষের খাবার অ্যান্ড পরনের জিনিসপত্রে। সো মা হ্যাপি এতটুকু জিনিসে, অ্যান্ড বউ হ্যাপি যখন আমি থাকবো ভালো তখন। সো আল্লাহ তালা আলহামদুলিল্লাহ, এরা সবাই ভালো থাকলে আমি ভালো থাকি। দ্যাট ইজ দ্য ডেফিনেশন অফ মাই আলহামদুলিল্লাহ। আদারটা জানি না, এতটুকু হলেই হয়। আর সিকিউরিটি। সো ঢাকা শহরে যদি আপনার মোটামুটি একটু মাথা গোজার ঠাঁই থাকে, যেখানে আপনার প্রত্যেক মাসে ভাড়া গুনতে হচ্ছে না, আপনি ফ্রিলি বিহেভ করতে পারতেছেন আলহামদুলিল্লাহ। যে মাসের 25 তারিখের পরেই যে বেশিরভাগ মিডল ক্লাস মানুষের একটা প্যারা শুরু হয়ে যায় যে বেতন পাবো 40,000 টাকা, 15,000 টাকা আমার ভাড়া দিয়ে দিতে হবে, বেতন পাবো 1 লাখ টাকা, 25-30 হাজার টাকা আমার বাসা ভাড়া দিয়ে দিতে হবে, আমার ইনকামের 30% এইখানে শেষ। সো এতটুকু প্যারা যেহেতু নাই, সো আলহামদুলিল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ। দ্যাট ইজ দ্য ডেফিনেশন অফ ভালো থাকা আমার কাছে। আপনার কাছে অনেক টাকা পয়সা আছে, বাট আপনার সাথে ফ্যামিলি নাই, আপনার প্রচণ্ড একা একা লাগবে, বুঝছেন? শাহরুখ খানের একটা কথা আছে না, যে ফিলোসফি তুমি তখনই দাও যখন ওয়েন ইউ হ্যাভ আ মানি। সো নাও আই হ্যাভ মানি, সো আমি এই জিনিসগুলো ফেস করতে পারি এতটুকু বয়সে আইসা। ইউ হ্যাভ লট অফ মানি, বাট আপনার কাছে আপনার ফ্যামিলি নাই, আপনার হুকুম শোনার মতো একটা মানুষ নাই, যে আপনি একটা কথা বললেন আমার এই জিনিসটা লাগবে, ওইটা দেওয়ার মতন মানুষ নাই। তখন দেখা গেছে যে আপনি অনেক লোনলি ফিল করেন। লাইক জাপানের মানুষের দিকে যদি আপনি চিন্তা করেন, দে আর সো মাচ হ্যাপি বাট লোনলি। একা থাকা কোনো ভালো ডিসিশন হইতে পারে না। ফ্যামিলির সাথে থাকা, 5টা ফ্রেন্ড সার্কেল থাকা, ফ্রেন্ড সার্কেল বলতে যাদের সাথে আমরা কাজ কাম করি, দ্যাট ইজ দ্য ডেফিনেশন অফ ভালো থাকা। আপনার আশেপাশে 2টা মানুষ আছে, আজকে আপনার একটা প্রবলেম হলে 3জন মানুষ চলে আসবে যে চল তোরে নিয়ে হসপিটালে যাবো। লাইক বাবা মা আসতে পারে, অফিসের মানুষ আসতে পারে, একটা 2টা বড় ভাই থাকলে আত্মীয় স্বজন আসতে পারে। দ্যাটস ইট, দ্যাট ইজ দ্য ডেফিনেশন অফ হ্যাপিনেস আমি মনে করি। সো এতটুকু টাকা পয়সা থাকতে হবে, যতটুকু টাকা পয়সায় এই জিনিসগুলো ম্যানেজ করতে পারবেন। অনেক টাকা পয়সায় সুখ নাই ভাই। আমার এক সময় 6টা 7টা গাড়ি ছিল আল্লাহর রহমতে। কোন সময় কোনটা নিয়ে ইউজ করবো আমি জানি না, জানতাম না, প্যারা হয়ে যাইতো অনেক বেশি, বাট হ্যাপিনেস খুঁজে পাই নাই কখনো। সব বেজা মুচা এখন 1টা 2টা আছে, এখন ভালো আছি আলহামদুলিল্লাহ, এখন ভালো আছি। ওকে, তাহলে আমি স্টার্ট করি ইনশাল্লাহ। আসলে আমি আপনাদের মতোই তো, আপনাদের থেকে বেশি বয়সে হব না ইনশাল্লাহ। সো লাইফে অনেক কিছু দেখা ফেলছি, এই জন্য বলতে পারি কিছু, আর এগুলো আমি এক্সপিরিয়েন্স থেকে বলি। এগুলো কোনো ফিলোসফি, কোনো ধরনের ফিলোসফিও দেই না, কোনো ধরনের জ্ঞানও দেই না। আমি এগুলো ফেস করছি জীবনে, ইভেন দা এখনও করতেছি। একাকিত্ব দুনিয়ার সব থেকে বড় অভিশাপ। যত টাকায় থাকুক না কেন, যত ফেমই থাকুক না কেন, একাকিত্ব দুনিয়ার সব থেকে খারাপ জিনিস। সো আশেপাশের মানুষ নিয়ে ভালো থাকার নামই হইলো ভালো থাকা। আশা করি বুঝছেন। আমরা শুরু করি ইনশাল্লাহ। কালকে যারা এখন পর্যন্ত এক্সনেস অ্যাকাউন্ট খুলেন নাই, এক্সনেস অ্যাকাউন্ট খোলার পরে ভেরিফিকেশান করার পরে যদি আপনার ভেরিফিকেশান হয়েছে না হয়েছে কেমনি বুঝবেন, আপনি এই যে 3 ডটে যাবেন, মানে 3 ডটে যাওয়ার পরে এইখান থেকে পার্টনারশিপে চলে আসবেন।
যখন পার্টনারশিপে চলে আসবেন দেখবেন এইখানে সবার আগে ইমেইলটা ভেরিফাই হবে। ওকে, সবার আগে ইমেল ভেরিফাই হবে, দেন ফোন ভেরিফাই হবে, পার্সোনাল ইনফরমেশন যেটা আপনার এনআইডি অথবা পাসপোর্ট দিয়ে ভেরিফাই করবেন, দেন আপনার আইডেন্টিটি ভেরিফিকেশন যেটা আপনার অ্যাড্রেসের ভেরিফিকেশন হবে আর কি। এটা না হইলেও প্রবলেম নাই, এই চারটা যদি ঠিক থাকে প্রত্যেকটা মানুষ যার আগেও অ্যাকাউন্ট খোলা আছে সেও খেয়াল করবেন। এখান থেকে 4 ডটে যাবেন, যার নিচে পার্টনারশিপে আসার পর দেখবেন এই চারটা টিক মার্ক আছে কিনা। এই চারটার যে কোনো একটাও যদি লাল থাকে যে কোনো সময় আপনার উইথড্রল আটকায় দিতে পারে। সো খুবই সাবধান, একটু চেক করেন, এখন করতে পারেন বা আফটার ক্লাসও করতে পারেন, আপনার ইচ্ছা। ওকে, দেন যেহেতু এই 4 এইখানে গেলেই ওইটা পাওয়া যাবেন। ডান, এই চারটা ডান হয়েছে মানে আপনি অ্যাকাউন্ট অলরেডি খুলে ফেলছেন। দেন আপনার কাছে এই টাইপের একটা ইন্টারফেস অলরেডি আছে, তাই না? এবার এই ইন্টারফেসের ভিতর একটা হলো আর্কাইভ। আপনার কাছে যদি এমন কোনো অ্যাকাউন্ট থাকে যেগুলা আপনি আগে ইউজ করতেন এখন আর্কাইভ করে রাখছেন, মানে ইউজ করবেন না, ওইটা এইখানে শো হবে। আপনি চাইলে এটা রিস্টোর করলেই, ধরুন এটা রিয়েল অ্যাকাউন্ট, আমি রিস্টোর করলে আমার রিয়েল অ্যাকাউন্টে চলে আসবে। আমি আবার এখান থেকে আর্কাইভ করে রাখি বিকজ এটা আমার দরকার নেই। দেন হলো ডেমো, যারা ডেমোতে প্র্যাকটিস করতে চান এইখানে আসবেন। এবার এখানে একটা কনসার্ন আছে, আপনি দেখেন রিয়েলে যখন যাবেন এখানে কিন্তু ব্যালেন্স আপনার যেটা থাকবে সেটা দেখাবে, উইথড্র বা ডিপোজিট দেখাবে এখানে। বাট যখন আমি ডেমোতে আসি আমার এখানে সেট ব্যালেন্স করতে বলতেছে। সো যদি আমি উল্টাপাল্টা ব্যালেন্স সেট করে ফেলি, আমি চাইলে এখান থেকে 10,000 সেট করতে পারবো, আমি এখান থেকে 10,000 সেট করতে পারবো। প্রবলেম হবে কি, গোড়ায় গলদ হয়ে যাবে। আর গোড়ায় বলদ বলতে কেমন বোঝাচ্ছে, যে আপনার রিয়েল ক্যাপিটাল হবে $500, আপনি প্র্যাকটিস করতেছেন $10,000 দেওয়া। সো $10,000 যখন আপনি টু লট ইউজ করবেন, $500 যখন আপনি সেম টু লট ইউজ করতে যাবেন, আপনার ক্যাপিটাল ব্লো আপ হয়ে যাবে বিকজ অফ ইউ ডোন্ট হ্যাভ দ্যাট মাচ মানি যেটা দিয়ে আপনি প্র্যাকটিস করছেন। ওকে, সো ইটস ইম্পর্ট্যান্ট, যেটা দিয়ে আপনি প্র্যাকটিস করবেন ঠিক অতটুক ক্যাপিটালই এখানে রাখার ট্রাই করেন। সো আমি 1,000 রাখলাম, ইট ইউনিভার্সাল, এর নিচে ট্রেডিং করা অনেক বেশি ক্যাচালের হয়ে যাবে। কালকে একটা জিনিস বলতে আমি ভুলে গেছিলাম, যার ক্যাপিটাল ছোট আফটার দ্য লার্নিং আপনার কাছে ট্রেডিং করার ক্যাপিটাল নাই। অনেকে বলতে পারেন যে ভাই আমি অনেক কষ্টে 2-3 মাস টাকা জমায় আপনার ব্যাচে জয়েন হয়েছি। 2 কাইন্ড অফ চিন্তাধারা আপনি এখানে করতে পারবেন। এক, আমি জাস্ট কোর্সটা করে নলেজটা নিয়ে রাখি, ডেমোতে প্র্যাকটিস করব, ওয়েন আই হ্যাভ মানি, যখন আমি ডিপোজিট করতে পারবো তখন আমি ট্রেড করব। আমি চাই না অপরচুনিটিটা মিস হোক, শিখা রাখি। ওয়ান কাইন্ড অফ পারসন। সেকেন্ড কাইন্ড অফ পারসন কেমন, যে আমার কাছে ক্যাপিটাল নাই, $100 ক্যাপিটাল আছে, এটা দিয়ে কিন্তু ট্রেড করা ইটস টু টাফ বিকজ $100 রিস্ক ম্যানেজমেন্ট প্রত্যেক দিন যদি আপনি $5 করেও করেন, উইচ ইজ 5%, 5% ইজ হিউজ যখন আপনি খুবই বেসিক লেভেলে ট্রেড করতেছেন। বুঝে গেছে? 5% কিন্তু অনেক। 5% তারা বানাবে যাদের অনেক বেশি এক্সপেরিয়েন্স আছে। সো ছোটো ক্যাপিটালে ট্রেডিং হয় না। কেন হয় না? আপনি যত ধরনের সোশ্যাল মিডিয়াতে যাবেন দেখবেন ওদের সবার মোটামুটি একটা হ্যাভি ক্যাপিটাল, বাট আপনার ক্যাপিটালটা ভালো না, আপনার অনেক লোনলি ফিল হবে, মনে হবে যে না আমি এর মতো ইউজ করি। তখন ওর ক্যাপিটাল অনুযায়ী ও যেই লট নিছে আপনি ছোট লটের ট্রেড নিতে পারবেন না বিকজ আপনার প্রফিটটা বড় লাগবে। কেন? বিকজ সোশ্যাল মিডিয়াতে আমরা যাদেরকে দেখি এদের সবার কিন্তু অনেক বেশি ক্যাপিটাল, বাট আমরা যখন ছোট ক্যাপিটাল নিয়ে আসি, আমার ড্রিম থাকে গাড়ি বাড়ি, কিন্তু আমার ক্যাপিটাল একেবারে খরেতে ক্যাপিটাল, তখন আমি উল্টাপাল্টা ট্রেড করি। সো প্র্যাকটিস ইজ ইম্পর্ট্যান্ট, আপনি কীভাবে চিন্তা করতেছেন এটা ইম্পর্ট্যান্ট। সো যার কাছে অনেক ভালো ক্যাপিটাল নাই অ্যান্ড সে চিন্তা করতেছেন যে আমার লার্নিংটা এখন দরকার নাই, অন্যভাবে কিছু করব, তাইলে ভাই আপনি আফটার ক্লাস যোগাযোগ করেন, টাকা ব্যাক নিয়ে যাবেন। বিকজ এইখানে মূল জিনিসটাই কিন্তু ক্যাপিটাল, টাকায় টাকা বানায়। আমরা ফাইন্যান্সিয়াল মার্কেটে ট্রেড করি, ফাইন্যান্সিয়াল মার্কেট মানে ফরেক্সের মার্কেটে অথবা গ্লোবালি ক্রিপ্টোকারেন্সি অথবা কমোডিটির মার্কেটে ট্রেড করি। সো এখানে ক্যাপিটাল বানায়, টাকা আমার মেইন প্রোডাক্ট, টাকাই আমার মেইন প্রোডাক্ট, সেইটাই যদি না থাকে আপনি কিন্তু ভাই ক্যাচালে পড়ে যাবেন। সো এই ডায়লগ যারা চিন্তা করতেছেন যে ভাই আমি অনেক কষ্টে টাকা জমায় আসছি, যদি ওই টাইপের থট প্রসেস থাকে যে হ্যাঁ আমি লার্নিং করে রাখি, কোনো না কোনো দিন আমার কাজে দিবে, 10,000 টাকা হয়তো আপনি এখান থেকে ব্যাক নিয়ে আবার খরচাই করে ফেলবেন 1 মাস পর, ওইটা আপনার কাছে থাকবে না, বাট এক্সপিরিয়েন্স সারা জীবন থাকবে। এই টাইপের চিন্তা করলে ঠিক আছে। আর যদি অনেক কষ্ট করে আসেন, আপনারা ট্রেডিং করার ক্যাপিটাল নাই, প্লিজ এটা আপনি নিজের কাছে রাখেন, পরবর্তীতে যখন ক্যাপিটাল হবে তখন ট্রেড করবেন। ওকে, এবার দেখেন আমি এটা কেমনে খুললাম। ওপেন অ্যান অ্যাকাউন্টে গেলাম, ওপেন অ্যান অ্যাকাউন্টে যাওয়ার পর স্ট্যান্ডার্ড সেন্ট, আপনি যেই কোনো অ্যাকাউন্ট খুলতে পারেন আপনার ইচ্ছা, জাস্ট কন্টিনিউতে ক্লিক করবেন,
দুইটা সাইট আসবে, আপনি চাইলে ডেমোতেও খুলতে পারবেন, আপনি চাইলে রিয়েলেও খুলতে পারবেন। ওকে, সো আমি এখান থেকে স্ট্যান্ডার্ডের জায়গায় দিয়ে দিলাম প্র্যাকটিস। ওকে, আমি এখান থেকে প্র্যাকটিস দিয়ে দিলাম। লেভারেজ বেশি থাকলো সমস্যা নেই, আমরা লট বেশি ইউজ করবো না। আর স্টার্টিং ক্যাপিটাল দিলাম ধরেন $1100, বিকজ এর আগেরটা $1000 ছিল, এটা ডিফারেন্ট লুক লাগবে। একটা পাসওয়ার্ড দিবেন, জাস্ট র্যান্ডমলি দিয়ে রাখতেছি। ওকে, ক্রিয়েট অ্যাকাউন্ট, এটা আপনার একটা ডেমো অ্যাকাউন্ট খুলে গেল। ওকে, এখন এই জিনিসটা কেন কাজে দেয়, এতগুলা আলাদা আলাদা অ্যাকাউন্ট খোলার রিজন কি? আপনি আমার আর্কাইভে আসলেও দেখবেন যে এখানে 2-3টা রিয়েল অ্যাকাউন্ট খোলা, রিয়েল রিয়েল রিয়েল। ওয়াই 2-3টা কেন অ্যাকাউন্ট খোলা? বিকজ এক একটা অ্যাকাউন্টের ভিতরে আমরা এক একভাবে ট্রেড করি, আপনি চাইলে ম্যানেজ করতে পারেন। এখন একটা সার্টেন টাইমে যাই আমরা একটা অ্যাকাউন্ট থেকে সব করতে পারি, বাট আমি যখন বেসিক লেভেলে ছিলাম, অ্যান্ড এটা আমার ভাইয়ের অ্যাকাউন্ট, ইনফরমেশানে গেলেও দেখবেন এটা আমার ভাইয়ের। সো ও মাঝে মধ্যে প্র্যাকটিস করে, আমার মেজো ভাই। সো এই জন্য আমি জাস্ট আলাদা আলাদা করে খুলে দিছি, যাতে ও এইটার ভিতরে এক ধরনের মার্কেটে ট্রেড করে, এটার ভিতরে এক ধরনের মার্কেটে ট্রেড করে, এটার ভিতরে এক ধরনের মার্কেটে ট্রেড করে। রিজন কি? এক একটা মার্কেটের লট সাইজ এক এক ধরনের, আমি আসতেছি একটু পরে। সো আমি যখন এখান থেকে ডেমোতে গেলাম, এবার আমি ট্রেডে গেলে এক্সনেস টার্মিনাল, আপনি চাইলে এইখান থেকেও এক্সনেস টার্মিনালে যাইতে পারবেন, আপনার ইচ্ছা। সো আমি এইখান থেকেই যাই ট্রেড এক্সনেস টার্মিনাল। সো এই টার্মিনাল সম্পর্কে আপনারা হয়তো 2-1টা ভিডিও দেখছেন, দেখারই কথা, স্বাভাবিক। মার্কেটের কি ফল, ও 1 মিনিটের টাইম ফ্রেমে ছিলাম। আচ্ছা, যাই হোক। সো এই সিচুয়েশানে আসলে অনেকগুলো জিনিস আপনার চোখে পড়বে। 1 নম্বর জিনিস যেটা পড়বে, আমি ডেমো আনছি বিকজ আমি অনেকগুলো ট্রেড এক্সিকিউট করবো, দ্যাটস ওয়াই। সো দেখেন 1 নম্বর যেটা, সেটা হলো যত ভলিউম, কালকে আমরা দেখছিলাম না ফরেক্সের নিয়ম অনুসারে 1 ভলিউম ইউজ করলে $10 মতন প্রফিট হয় পার পিপ চেঞ্জে। সো এখানে তো আমরা পিপ চেঞ্জ করতে পারি না, এখানে পার ডলারে $10 করে প্রফিট হবে, পার ডলারের এক্সচেঞ্জে। বিকজ অফ এখানে আমরা পার্সেন্টেজ ইন পয়েন্ট হিসাব করি না, আমরা পার্সেন্টেজই হিসাব করি। তার মানে 1000 মার্কেট প্রাইস যদি মুভমেন্ট হয়, মানে 9000 থেকে প্রাইস যদি 90000 থেকে প্রাইস যদি 91000-এ যায়, আর আপনি যদি 1 ভলিউমে ট্রেড করেন, তার মানে আপনি মোটামুটি প্রায় $10,000 মতন প্রফিট করে ফেলবেন। বুঝে গেছে? ওই না, $1000 মতন প্রফিট করে ফেলবেন, উইচ ইজ টু গুড। এইটার আবার ফ্ল্যাকচুয়েশনও আছে, এটা ডিফারেন্সও হয়, এটা গোল্ডের ভিতরেও ডিফারেন্ট কাজ করে, বাট আমরা দেখতেছি কেমনে কাজ করে মূলত। সো এখানে কি করব, পুরা জিনিসটা ডিপেন্ড অন ভলিউম। আপনার ভলিউম যত এগ্রেসিভ হবে, জোন তত ছোট হবে। খেয়াল করেন, আমি এই জায়গায় 0.1 লটে একটা বাই ট্রেড নিলাম, সেম জায়গাতে আমি 0.1 না নিয়ে 1 লটে একটা বাই ট্রেড নিলাম, কনফার্মেশন। সো দুইটা ট্রেডই কিন্তু আমি এইখান থেকে নিয়ে ফেলছি। সো একটা জিনিস যদি খেয়াল করেন, একটা ট্রেডের ভিতরে ওপেনিং, একটা ট্রেডের ভিতরে 2টা ট্রেডই চলতেছে এখান থেকে। আচ্ছা, এখানে তো 2টা ট্রেড আলাদা আসার কথা। আচ্ছা, আসে না, সমস্যা নাই। দেখেন, একটা ট্রেডের ভিতরে প্রফিট চলতেছে $12, লস চলতেছে $12। আর একটা ট্রেডের ভিতরে লস চলতেছে জাস্ট $1ও না। কেন? এটা ডিপেন্ড করতেছে হলো লটের উপরে। যত এগ্রেসিভ আপনি ভলিউম বড় দিবেন, যত এগ্রেসিভ আপনার ভলিউম হবে, আপনার প্রফিট অ্যান্ড লসের জোনটা ছোট হয়ে যাবে। এখন যেহেতু আমাদের তেমন অ্যানালাইসিস নাই, আমাদের তেমন এক্সপিরিয়েন্স নাই, আমাদের যদি এখন জোনটা ছোট হয়ে যায়, লাইক ধরুন আপনার $1000 ক্যাপিটাল, আপনার এই $1000 ক্যাপিটালে জাস্ট ইন ওয়ান ট্রেড আপনি এইখানে যদি দেখেন $500 মতন আপনার স্টপ লস হয়। দেখেন জাস্ট কতটুকু এরিয়া আপনি পাইলেন, আমি মডিফাই করে দিলাম, জাস্ট কতটুকু এরিয়া পাইলেন। এখন মার্কেটটা যদি হালকা ছোট করেন, তাইলে দেখবেন যে আপনি এত ছোট একটা জোনই স্টপ লস দিছেন না, মার্কেটে এখানে স্ট্রাকচার বানাইতে পারবে না, এখানে মার্কেট কোনো ফেজ বানাইতে পারবে না, এখানে মার্কেটের কোনো ডিলিং রেঞ্জ হবে না, এখানে মার্কেটের কোনো কনসলিডেশন হবে, অ্যাকুমুলেশন হবে, পুলব্যাক হবে, কিচ্ছু হবে না। বিকজ আপনি মার্কেটের ওই ডিসেন্ট অ্যামাউন্ট টাইমই দেন নাই, যেই টাইমে ও মার্কেটের স্ট্রাকচারগুলো বানায়। বুঝে গেছে? দ্যাটস ওয়াই প্রবলেম হয় কি, বেশিরভাগ মানুষের স্টপ লস হিট হয়ে যায়, পরে মার্কেট একদিকে যাইতে থাকে। লাইক এখান থেকে বাই হওয়ার কথা, হ্যাঁ এত বড় বাইংয়ের পরে উই নিড কনসলিডেশন, এত বড় বাইংয়ের পরে উই নিড কনসলিডেশন, মার্কেটে কনসলিডেশন নিতে আসছে, এবার এইখান থেকে বাই আসবে, ঠিক আছে। প্রবলেম কি, এবার আমি এইখান থেকে আমার লস করা দিয়ে যখন চলে যাবে,
তখন আমার আফসোস হবে, আমি মনে মনে বলবো যে মার্কেট আমারে লস করায় দিয়ে মনে হয় একদিকে চলে যায়। মার্কেট কি আমার একার কথা চলে? নো, প্রত্যেকটা মানুষের জন্য সেম ক্যান্ডেল। সো অনেকের একটা কমন কোশ্চেন থাকে যে ভাই আমারও লস করায় দিয়ে মার্কেট একদিকে দৌড় দেয়। দ্যাটস দ্য রিজন, বিকজ আমি মার্কেটের ওই সময়ই দেই নাই যেই সময়ের কারণে মার্কেট এক একটা সাইকোলজিক্যাল কনফার্মেশন দিতে পারবে। আমি মার্কেটে ওই ডিসেন্ট অ্যামাউন্ট টাইমই দেই নাই। সো প্রত্যেকটা মার্কেটকে এই ডিসেন্ট অ্যামাউন্ট টাইম দিতে হয়, মার্কেটের স্ট্রাকচার বানাতে দিতে হয়। লাইক এইখান থেকে আমার ভ্যালিড স্টপ লস কই হবে, লাইক এইখান থেকে যদি আমি খেয়াল করি আমার মার্কেট এই লেভেল থেকে সেশন অফ হয়ে গেছিলো, সরি এই যে এই জায়গা থেকে সেশন অফ হয়ে গেছিলো। আমি একটু ছোটো স্ট্রাকচারে যাই, তাহলে আমি আইডেন্টিফাইটা ভ্যালিডভাবে করতে পারবো। দেখেন আমার মার্কেট এই লেভেল থেকে 2 দিন মার্কেট বন্ধ থাকে, আপনারা জানেন। সো এই 2 দিন কিন্তু মার্কেট বন্ধ। আর যেহেতু ফরেক্সের ট্রেডাররা বিটিসিতে ট্রেড করে, যেহেতু ফরেক্স মার্কেটই বন্ধ, গ্লোবাল মার্কেট বন্ধ, দ্যাটস ওয়াই মার্কেটে তেমন কোনো ভলাটিলিটি নাই। মার্কেট জাস্ট একটা নর্মাল বিহেভ করতেছে, দ্যার ইজ নো ভলাটিলিটি, কোনো ধরনের ভলাটিলিটি নাই। এইটা একটা ট্রেডিংয়ের জন্য খুব খারাপ জিনিস। আমাদের প্রচুর পরিমাণে ভলাটিলিটি প্রয়োজন, প্রচুর পরিমাণে ভলাটিলিটি প্রয়োজন। যেই মার্কেটে ভলাটিলিটি থাকে না, ওই মার্কেটে প্রফিট অ্যান্ড লস করা অনেক টাফ। হোয়াট ইজ ভলাটিলিটি আমি একটু পর দেখাচ্ছি। ওকে, সো আমাদের ভলাটিলিটি ইম্পর্ট্যান্ট। যেহেতু সেশন বন্ধ, তার মানে মার্কেটের ভিতরে তেমন কোনো ভলাটিলিটি আমি এখানে লক্ষ্য করতেছি না। যখন কালকে মার্কেট ওপেন হবে, অ্যাটলিস্ট চিন্তা করবে যে গত সপ্তাহের যে লিকুইডিটিগুলো, যেটা আমরা স্টপ লস বলি, যারা এখান থেকে বাই করছে তাদের স্টপ লসগুলো তো নিচে পড়ে আছে। সো কালকে মার্কেট ওপেন হলে সিডনি সেশনে ট্রাই করবে আগে নিচের স্টপ লসগুলো হিট করতে। মোস্ট অফ দ্য টাইম ফ্রেম এই জিনিসগুলোই করে। সো মার্কেট ট্রাই করবে যে নিচের স্টপ লসগুলো হিট করা, দেন মার্কেট উপরের দিকে যাব। সো এত বড় বাইংয়ের পরে উই নিড সেল, যেটা আমরা কারেকশন বলি, প্রাইজের কারেকশন অথবা রিট্রেসমেন্ট বলি, উইচ ইজ গুড। পায়াও গেছে, আপনারা শুনছেন আমার মুখে অনেকবার ফিবোনাকি রিট্রেসমেন্ট 0.5 0.6 থেকে কনফার্মেশনের ট্রেড নেই। সো ভ্যালিড ট্রেড, এভরিথিং ইজ ওকে, সব কিছু ডান, অ্যান্ড মার্কেট এখান থেকে আপেও যাবে। বাট এর আগে জাস্ট প্রিভিয়াস সপ্তাহের লিকুইডিটিটা সুইপ করা যাবে। এখন আমার স্টপ লস এতটাই ছোট যে আমি মার্কেটের স্ট্রাকচারটা পর্যন্ত বেয়ার করতে পারতেছি না, আমি মার্কেটের স্ট্রাকচারটা পর্যন্ত মেক করতে দিচ্ছি না মার্কেটকে। তাহলে আইডিয়ালি আমার স্টপ লস কই হওয়া উচিত? অনেক বড় হওয়া উচিত, অ্যাটলিস্ট এই সুইং পর্যন্ত হওয়া উচিত। যদি আমার ভিতরে ফোমো থাকে, ফিয়ার অফ মিসিং আউট বলতে একটা কথা থাকে, ট্রেডটা মিস হয়ে যাওয়ার একটা চান্স থাকে। আপনিও জানেন না এই মার্কেট কই যাবে, আমিও জানি না এই মার্কেট কই যাবে, বাট আমরা প্রেডিক্ট করতে পারি। সো অনেক সময় দেখা গেছে মার্কেট উপরের থেকেই চলে যায়, দ্যাটস ওয়াই আমি এখান থেকে একটা ট্রেড নিয়ে রাখতে পারি ফিয়ার অফ মিসিং আউটের কারণে, তাই না? বাট আমার আইডিয়াল ট্রেড আরও নিচের থেকেও হওয়ার কথা। এখন দেখেন আমি যদি এখান থেকে 1 লটের ট্রেড এক্সিকিউট করি, আর এখানে আমার স্টপ লস হয় কতটুকু, যেটা ভ্যালিড স্টপ লস $2200। ডু ইউ হ্যাভ $2200? হয়তো অনেকের কাছে থাকবে, বাট অ্যাকর্ডিং টু দিস ক্যাপিটাল একটা ট্রেডে কি এটা পসিবল? পসিবল না। যদি পসিবল না হয় তাহলে আমাদের কি করতে হবে? আমাদের 100% ভলিউমটা কমাইতে হবে, বিকজ ভলিউমটা কমাইলেই মার্কেটের জোনটা বড় হয়ে যায়। এখন দেখেন, ধরেন অ্যাকর্ডিং টু মাই ক্যাপিটাল এখানে আমি $50 স্টপ লস দিতে পারি। তাহলে যদি আমি $50 স্টপ লস দিতে চাই, আমি কি করব? আমি সবার আগে এখান থেকে লাইক সেল অর্ডার রান করব না বাই অর্ডার রান করব, ইউ ডিসাইড। ধরেন আমি এখান থেকে সেল অর্ডার রান করব। যদি সেল অর্ডার রান করি, সবার আগে যেটা করব, ভলিউমটা সেট করব। ভলিউমটা কত হবে? 0.1। ধরেন এখান থেকে আমি 0.1 ভলিউম দিলাম, তাই না? এবার আমি মার্কেট মানি এক্স্যাক্ট যে প্রাইসটা আছে, এই সেম প্রাইসটাতে মার্কেট ট্রেডটা এন্ট্রি নিয়ে ফেলবে, যেই অলরেডি সিচুয়েশন আছে। বাট আমি কি করব? মার্কেট অর্ডার পেন্ডিং অর্ডারে যাব। পেন্ডিং অর্ডার মানে পরে অর্ডারটা রান হবে, শুধু দেখার জন্য কতটুকু আমার স্টপ লস হবে অ্যান্ড কতটুকু আমার রিস্ক টু রিওয়ার্ড রেশিও ইউজ হবে, এইটার জন্যই জাস্ট। সো আমি এখান থেকে কী করব? আমি এখান থেকে জাস্ট নর্মালি পেন্ডিংয়ে শিফট হব, এটাতে ক্লিক করব, হোভার করলেই দেখবেন এখানে স্টপ লস অ্যান্ড টিপি চলে আসছে। এবার আমি জাস্ট এটারে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব এই পর্যন্ত আসতে। দেখেন একটু আগে এখানে আমার $2200 মতন স্টপ লস লাগতো, এখন এইখানে আমার জাস্ট $225 মতন স্টপ লস লাগতেছে। তার মানে এইখানে আমি $50 যদি লস করতে চাই, আমার এই লটটা অনেক বড়, তো আমার কী করতে হবে? 0.03 দিয়া দেখি, ইয়েস 0.3 ইজ মাচ বেটার, 0.3 ইজ মাচ বেটার। $67 মতন আমার এইখানে লস দেখাচ্ছে, অ্যান্ড এই $67 লসের এগেনস্টে আমি মোটামুটি এইখান থেকে $103 মতন কামাইতে চাই, দ্যাট ইজ ভ্যালিড। এইটা আমার জন্য ভ্যালিড।
মানে এই জিনিসটা ইম্পর্টেন্ট, এটা আমরা বুঝি না। বেশিরভাগ মানুষ কি করে, ট্রেড রান কইরা পরে স্টপ লস অ্যান্ড টার্গেট হিট সেট করতে চায়, তখন দেখে যে ম্যাচ হয় না। অ্যাকর্ডিং টু তার ক্যাপিটাল এখান থেকে লস দেখাতে থেকে বড়, সে আর ট্রেড অফ করতে পারে না, অবস্থা খারাপ হয়ে যায়। সো আমরা যেটা করব সেটা হলো মার্কেটের ভিতরে সবার আগে এটার আমরা ট্রিগার বলি, পিস্তলে গুলি করার আগে যেমন ট্রিগার করে, এটার আমরা ট্রিগার বলি। সো আমি জাস্ট এখান থেকে সবার আগে প্রাইসটারে ট্রিগার করবো, আমি এটা ক্যান্সেল করে দিই। জাস্ট আমি আবার দেখাচ্ছি আপনারা কি করব। আমি এখান থেকে অর্ডারটা ট্রিগার করব, বাই করব না সেল করব। লাইক ধরেন আমি সেল করতে চাই, ওকে আমি অর্ডারটা ট্রিগার করলাম। এবার অর্ডারটা ট্রিগার করার পর আমি এখানে হোভার করব। মার্কেটে থাকলে কিন্তু কনফার্মেশন দিলে ট্রেড রান হয়ে যাবে। আমি এখান থেকে মার্কেটে থাকবো না, আমি এখান থেকে পেন্ডিংয়ে যাব। যখন এখান থেকে পেন্ডিংয়ে যাব, এবার আর কনফার্মেশন দিলে ট্রেড রান হবে না। এবার আমি এখান থেকে এসএল সেট করতে পারবো। ওকে আমার এসএল এইখানে কত হয়, $23, তার মানে আমার এখান থেকে ভলিউম কমানো লাগবে। আর এটা রিয়েল টাইম চেঞ্জ হইতে থাকবে, তাহলে ভলিউম হবে 0.03, দ্যাটস ইট। এই যে চলে আসছে আমার স্টপ লস, তাই না? এবার আমি এখান থেকে কিন্তু অর্ডারটা রান করতে চাই মার্কেট, আমি এখান থেকে চাই না পেন্ডিং অর্ডার রান করতে, আমি এখান থেকে মার্কেট অর্ডার রান করতে চাই, হুইচ ইজ গুড। আমরা এখান থেকে মার্কেট অর্ডারই রান করব। তার মানে আমি এখান থেকে আমার ভলিউমটা সেট করে ফেলতে পারলাম যে আমি কত ভলিউমে ট্রেড নিতে চাই, দ্যাটস ইট, দ্যাটস দ্য মেইন কনসেপ্ট। আমি জাস্ট আমার ভলিউমটা ডিফাইন করতে চাই। এখন আপনার কাছে যদি 1 ভলিউম থাকে, আপনি কিন্তু মেজার করতে পারবেন না যে আপনার $50 স্টপ লস কই হবে, পারবেন না। আপনার ট্রেড রান কইরা পরবর্তীতে আপনার এটা ঠিক করতে হবে। এখন দেখেন খুব ছোট্ট জায়গাতে আপনার $50 স্টপ লস হিট হয়ে যাবে। দেখেন আপনি মার্কেটের সময় দিলেন না স্ট্রাকচার বানাইতে। বেশিরভাগ মানুষের এই একটাই প্রবলেম থাকে, যে প্রবলেমের কারণে আমাদের অ্যাকাউন্ট ব্লো আপ হয়ে যায়। আমরা মার্কেটের রিসেন্ট অ্যামাউন্ট সময় দিই না, যে সময় মার্কেট ওর নিজের স্ট্রাকচার ফুলফিল কইরা উপরের দিকে যাইতে পারে। আমি 4 দিন আগে ইউরো ইউএসডিতে ট্রেড রান করছি ফর বাইং, 4 দিন আগে। এখন পর্যন্ত কিন্তু আমার স্টপ লস হিট হয় নাই, এখন পর্যন্ত স্টপ লস হিট হয় নাই। ওকে ইউরো ইউএসডি মার্কেটের কন্ডিশনটা দেখেন, এত বড় সেলিংয়ের পরে উই নিড বাই, তাই না? আমি এই জায়গা থেকে বাই করছি, এইখান থেকে বাই করছি, এইখান থেকে বাই করছি, বাট এখন পর্যন্ত আমার মার্কেটের ট্রেড কিন্তু হোল্ড করে, এখন পর্যন্ত হোল্ড করে। অ্যান্ড আমার স্টপ লসও হিট হয় নাই, বিকজ আমি ওই চক্করে নাই। হ্যাঁ আবার আমি ছোটো স্টপ লস দিব যখন আমি স্ক্যাল্পিং করব, ডিফারেন্ট হিসাব। বাট যখন আমি ডে ট্রেড করতেছি, আমি জানি না মার্কেটে এইখান থেকে যাবে না এইখান থেকে যাবে, মার্কেটে এইখান থেকে চলে যাইতে পারতো। এখন আপনি বলতে পারেন ভাই এত নিচে মার্কেট চলে আসছে, আপনি এইখান থেকে কেন বাই করছেন? যখন এই সিচুয়েশানে আমি ছিলাম, তখন আমার মনে হয়েছে দ্যাট ইজ দ্য রাইট প্রাইস টু বাই ইউরো ইউএসডি। যখন এইখানে প্রাইস ছিল, তখন আমার মনে হয়েছে দ্যাট ইজ দ্য রাইট টাইম, যে এইখান থেকেই আমি ইউরো ইউএসডি বাই করব। বাট ওই যে মার্কেট নিজের না, স্ট্রাকচার একটা বানায় ফেলছে, ওকে ডান, নো প্রবলেম। পুরো একটা সপ্তাহ 1.5 সপ্তাহ মার্কেট সেল হয়েছে, কিছু তো রিকভারি করবে। দেন কালকে মার্কেট ওপেন হওয়ার পর আফটার সিডনি সেশন অথবা টোকিওর সেশন আমি এখান থেকে আরও 10 লটের ট্রেড রান করব। ওকে এই পর্যন্ত আস্তে আস্তে আমার প্রাইস ম্যানেজ হয়ে যাবে, অ্যান্ড এইটা পুরাটা আমার প্রফিটের ট্রেড থাকবে। আমি জানি না মার্কেট এইখান থেকেই উপরে যাবে না, এইখান থেকে যাবে না, এইখান থেকে যাবে না, এইখান থেকে যাবে। দ্যাটস ওয়াই আমরা পুরো জিনিসটা প্রবাবিলিটির খেলা খেলি, এইখানে পুরো জিনিসটা প্রবাবিলিটির খেলা খেলি। সো যেহেতু আমরা পুরো জিনিসটা প্রবাবিলিটির খেলা খেলি, তাইলে এইখান থেকে আমাদের কি করতে হবে? ট্রেড তো নিয়ে নিতে পারবো, বিকজ ফেয়ার অফ মিসিং আউট, ফোমো, ট্রেডটা মিস হয়ে যাওয়ার একটা ভয় থাকে। এখান থেকেও তো মার্কেট চলে যাইতে পারতো না, এখান থেকে তো চলে যাইতে পারতো, যেহেতু যায় নাই। সো আমি এতটুক ডিসেন্ট অ্যামাউন্ট স্টপ লস দিছি, যতটুকু স্টপ লসে আমার রিস্ক টু রিওয়ার্ড রেশিও কম হবে। বাট হ্যাঁ আমি মার্কেট থেকে ব্লো আপ হয়ে যাব না। যখন আমি অ্যানাদার কনফার্মেশন পাবো, তখন আমি এখানে অ্যাড দ্য মানি বলে এটারে, আমি আবার ট্রেড অ্যাড করব। আমি এখান থেকে আবার ট্রেড অ্যাড করবো, অ্যানাদার ট্রেড নিব, সেম স্টপ লস থাকবে, বিকজ মার্কেটের স্ট্রাকচার বানাতে সময় দিতে হবে। এবার দেখেন এইটা আমার 1:3 ম্যাচ হবে, এইখানে হয় নাই। এখন এইখানে না হওয়ার তো রিজন আছে, বিকজ মার্কেট তো আমার না, ও এখান থেকেও যাইতে পারতো, ও এখন আরও একটা স্ট্রাকচার বানায় এখান থেকেও যাইতে পারে। দেয়ার ইজ নো শিওরিটি, মার্কেটের ভিতরে কেউ শিওর দিয়ে বলতে পারবে না যে মার্কেট এই দিকেই যাবে। সো যেহেতু অল প্রবাবিলিটির গেম, তাহলে আমার 100% এটা করতে হবে। ওকে সো দেখেন আমি আবার যখন ট্রিগার করলাম মার্কেটের ভিতরে সেল অর্ডার, লাইক এখান থেকে আমি সেল অর্ডার ট্রিগার করলাম, যদি আমি এখন কনফার্ম দিয়ে দিই মার্কেটে আসে, ট্রেড কিন্তু এক্সিকিউট হয়ে যাবে। আমার $50 লস হবে কিন্তু হালকা একটুখানি, বাট আমি সবার আগে জোন চাই, যে জোনে আমার স্টপ লসটা হিট করবে, এর বেশি আমি লস করতে চাই না। মার্কেটের সময় দিলাম ফর স্ট্রাকচার মেকিং, পেন্ডিংয়ে শিফট হয়ে যাব, লটটা এখান থেকে আস্তে আস্তে কমাবো,
লাইক স্টপ লস এই পর্যন্ত, ওকে এইখানে শিফট করে রাখেন, জাস্ট প্রাইসটা দিয়ে রাখেন। এবার এইখান থেকে আস্তে আস্তে করে আপনার 0.1 দেন, ওকে $168 লস, নো আমি এটা অ্যাফোর্ড করবো না, আমি এখান থেকে 0.04 দিয়ে দেখি 68, ওকে ওকে আমি এখান থেকে 0.06 দিয়ে দেখি, ওকে $100 স্টপ লস, দ্যাট মাচ ওকে অ্যাকর্ডিং টু মাই ক্যাপিটাল, ডান। এবার আপনি ভলিউমটা পেয়ে গেলেন যে এই ট্রেডে আপনার কতটুকু ভলিউম এক্সিকিউট করতে হবে। আমি আপনার বোঝানোর জন্য হয়তো আপনার এখানে অনেক সময় লাগতেছে, আদতে যখন আপনি 2-3টা ট্রেড এক্সিকিউট করে ফেলবেন তখন আপনার সময় লাগবে না 2 মিনিটও, 2 সেকেন্ডও, জাস্ট ট্রেড এক্সিকিউট করবেন, পেন্ডিং অর্ডারে রান করবেন, এটা বড় করবেন, ওকে $1000 সুন্দর করে এখান থেকে 0.01 লট মারবেন, $100 হয়ে গেছে, শেষ। দেন অটোমেটিক আপনি ম্যাচ করে ফেলতে পারবেন, স্টপ লস যেহেতু সেট হয়ে গেছে আপনি আপনার টিপিও সেট করে ফেলতে পারবেন, $100 স্টপ লস, $200 টার্গেট, দ্যাটস ইট, ওকে। আমি বলি নাই যে পেন্ডিংয়ে সবসময় অর্ডার রান করবেন, বাট মার্কেটেই করবেন, বাট আপনি ভলিউমটা পেয়ে গেলেন। বেশিরভাগ মানুষ কতটুক ভলিউম ইউজ করবে এটা বুঝে না, এরা কি করে এখান থেকে যে মেজর নেয়, এই মেজর নিয়ে পিপ ক্যালকুলেট করতে থাকে। ভাই পিপ ক্যালকুলেট করবেন এখান থেকে সবার আগে পিপ বাই করবেন, মানে পার্সেন্টেজ। এবার পার্সেন্টেজ বার করার পরে এখান থেকে ভলিউমের লগে গুণ দিবেন, ধরেন এইখানে 300 পিপ আছে, তাহলে 300 পিপ হলে 1 ভলিউম হলে পার পিপ চেঞ্জে $10 প্রফিট, তাহলে 300 × 10 মোটামুটি $3000 আপনার স্টপ লস হয়ে যাবে 1 লট ইউজ করলে এতটুকুর ভিতরে। এটা আমি পারতেছি খুব ইজিলি মনে হচ্ছে যদি আমি এই পিপ ক্যালকুলেশনটা বুঝি, বাট যারা না বুঝে তারা এইভাবে করবেন, আশা করি বুঝছেন। এবার কত ধরনের মার্কেটে মূলত আমরা ট্রেড করি, এটা শুধু শুধু আপনার পেইন দিবে, এটা অফ করে রাখি, আশা করি এই জিনিসটা বুঝে গেছেন, ওকে। এবার কোনো অর্ডার যদি রান হয়, ওপেন যদি কোনো অর্ডার থাকে সেটা এখান থেকে দেখতে পারবেন, পেন্ডিং অর্ডার থাকলে এখান থেকে দেখতে পারবেন, ক্লোজ অর্ডার থাকলে এদিক থেকে দেখতে পারবেন, দ্যাটস ইট। যেই ক্লোজ কতটুকু ভলিউম ইউজ করছেন, কতটুকু ব্রোকার ফি গেছে, এটাতে কোনো ধরনের ব্রোকার ফি লাগে নাই, ওয়াই, বিকজ আমি স্ট্যান্ডার্ড লট ইউজ করতেছি। স্ট্যান্ডার্ড ভলিউম যখন আমরা ইউজ করি, মানে অ্যাকাউন্টের নাম হলো স্ট্যান্ডার্ড যখন আমি ইউজ করি তখন আমার ব্রোকার ফি কাটে না, এটা মিথ্যা কথা, কাটে, বাট ও অন্যভাবে ব্রোকার ফি কাইটা রাখে। এই দেখেন এখানে 2টা দাগ খেয়াল করছেন, এই যে দেখেন এখানে 2টা দাগ, এই 2টা দাগ কি স্প্রেডের দাগ। আপনি যখন জিরো অ্যাকাউন্ট ইউজ করেন তখনও ব্রোকার ফি কাটে, এখনও আপনার ব্রোকার ফি কাটবে, 2 সিচুয়েশনেই আপনার থেকে ব্রোকার ফি কাটতেছে, কোনো সিচুয়েশনে আপনার থেকে ব্রোকার ফি কাটতেছে, বাট একটা কাটতেছে স্প্রেডের মাধ্যমে, যেটা আপনার এখানে শো হচ্ছে না, বাট ও কাইটা নিচ্ছে। আর জিরো অ্যাকাউন্ট কাটতেছে, এখানে কমিশন বুঝিয়ে দিবে যে কত ডলার আপনার কমিশন লাগে, ওকে। এবার আসেন একটু কমিশনের হিসাবটাও বুঝি। এখানে অনেক ধরনের মার্কেট আছে, এক ধরনের মার্কেট হলো আপনার, আমি লেখা দিই যাতে আপনার জন্য ইজি হয়, এক ধরনের মার্কেট হলো আপনার ফরেক্সের কারেন্সি পেয়ারে যখন আমি ট্রেড করি তখন পার ভলিউম বা পার ভলিউম একটা ট্রেড এক্সিকিউট করলে যদি 1 ভলিউম বা 1 লটে ট্রেড এক্সিকিউট করেন $8 মতন কমিশন কাটে। আবার বলি, যত এগ্রেসিভ আপনার ভলিউম হবে তত প্রফিটের জোনটা অপটিমাইজ হবে আর কি, ছোট জায়গাতে আপনি বড় প্রফিট অ্যান্ড লস করবেন, ওকে। এটা হলো ফরেক্সের নিয়ম। এবার আমি যদি ক্রিপ্টোকারেন্সিতে আসি, লাইক ইথেরিয়াম অথবা আপনার ধরেন বিটিসি ক্রিপ্টো, আমি যদি ক্রিপ্টোকারেন্সিতে ট্রেড করি তাহলে পার ভলিউম আমার $16 মতন ব্রোকার ফি কাটবে, প্রফিট লসও অনেক তাড়াতাড়ি হবে। লাইক ফরেক্সের ভিতরে যদি 10 পিপ বলতে আমি জোন দিয়ে বুঝাই, ফরেক্সে যদি এতটুকু জায়গার ভিতরে আপনি 1 ভলিউম ইউজ করেন, লাইক ফরেক্সের পার এখানে যদি 1 ভলিউম ইউজ করেন, লাইক আপনি হয়তো প্রফিট করতে পারবেন $100, ওকে। বাট যখন এই সেম অ্যামাউন্ট জায়গায়, বিকজ আমরা তো ফরেক্সে জায়গা নিয়ে ট্রেড করি, যে সেম অ্যামাউন্ট জায়গায় আমি যদি ক্রিপ্টোকারেন্সির কোথাও ট্রেড রান করি যেটার জন্য আমার $16 ভলিউম লাগতেছে, ঠিক আছে, বাট এটার এগেনস্টে আমি অন্তত 5 গুণ বেশি প্রফিট কামাবো, যেটা আমার মোটামুটি 500 হয়ে যাবে, 500 না হইলেও 100% 400 হবে, গোল্ডে 500 হবে, বুঝে গেছে। তার মানে সেম ভলিউম যখন আমি ফরেক্সের কোনো কারেন্সিতে ইউজ করব, সেম অ্যামাউন্ট জায়গায় সেম অ্যামাউন্ট পার্সেন্টেজে আমার $100 প্রফিট দিবে, আর যখন সেম জিনিসটা আমি ক্রিপ্টোকারেন্সিতে করব সেম অ্যামাউন্ট জায়গায় আমার $400 প্রফিট দিবে। আর এই সেম জিনিসটা আমি যখন গোল্ড অথবা সিলভারে করব, যেটা আমরা কমোডিটি বলি, গোল্ড অথবা সিলভারে করব, তখন আমার এখানে কাটবে $11। বাট দেখেন $11 যদিও কাটে, তারপরে সেম অ্যামাউন্ট জায়গায়
আপনার প্রফিট হবে সব থেকে বেশি আপনার প্রফিট হবে। দ্যাটস ওয়াই বেশিরভাগ মানুষ গোল্ডের ভিতরে ট্রেড করে। তার মানে সেম লট, একটা লটের জন্য আপনার $8 কমিশন দিতে হচ্ছে এক্সনেসকে, যে কোনো ব্রোকারে ট্রেড করেন না কেন ব্রোকারে দিতে হবে, বিকজ ব্রোকার যে আপনার ট্রেডটা এক্সিকিউট করে দিচ্ছে এটা তার ফি। ওকে, যে কোনো ব্রোকারে আপনি ফরেক্সের ট্রেডিং যদি করেন পার ভলিউম $8 করে কমিশন লাগবে, যেটার এগেনস্টে আপনি $100 প্রফিট করতে পারবেন একটা সেম অ্যামাউন্ট জায়গায়। একটা ক্রিপ্টোর ভিতরে যখন আপনি সেম ভলিউম ইউজ করবেন যেটার জন্য আপনার ব্রোকার ফি দিতে হবে 16, কিন্তু প্রফিট করবেন ক্রিপ্টোর থেকে 3-4 গুণ বেশি। বাট সেম অ্যামাউন্টটা যখন আপনি গোল্ডে করবেন, এখানে $8, এখানে $11, মাত্র $3 কমিশন বেশি, বাট প্রফিট 6 গুণ বেশি। দ্যাটস ওয়াই বেশিরভাগ মানুষ অল্প জায়গায় বেশি প্রফিট করার জন্য গোল্ডে ট্রেড করে। আর গোল্ড ইজ এ ভেরি রিস্কি ট্রেডিং মার্কেট। বুঝা গেছে? বিকজ গোল্ড একটাই মার্কেট যেই মার্কেটের ভিতরে বেশি মানুষ ট্রেড করে। লাইক আমি ধরেন ফরেক্সে ট্রেড করবো, আই হ্যাভ আ লটস অফ অপশান। কেমনে বুঝলাম? লাইক আপনি এখান থেকে আসেন, ফেভারেটসে আসেন, মেজর, এগুলা প্রত্যেকটা হলো ফরেক্সের মেজর কারেন্সি, এগুলা প্রত্যেকটা হলো ফরেক্সের মাইনর কারেন্সি। তার মানে আমার কাছে কতগুলো অপশন আছে ট্রেড করার জন্য যখন আমি ফরেক্সে ট্রেড করব। বাট যখন আমি ক্রিপ্টোতে ট্রেড করি আমার কাছে লিমিটেড, শুধু ইথেরিয়াম অ্যান্ড বিটিসিতে ট্রেড করতে পারবো, ফিউচার অ্যান্ড অপশনে। বাট যখন আমি গোল্ডে ট্রেড করবো আমার কাছে দুইটাই অপশন, সিলভার অ্যান্ড গোল্ড। সো ছোটো অপশন হওয়ার কারণে ভলিটিলিটি বেশি হয়ে যায়, বিকজ এইখানে অনেক মানুষ ট্রেড করে। 100 জন ট্রেডার, 100 জনই কিন্তু গোল্ডে ট্রেড করবে, বাট 100 জন ট্রেডার যখন ফরেক্সে করবে 10 জন করবে ইউরো ইউএসডিটিতে, 10 জন করবে ধরেন আপনার সিএডি ইউএসডিতে, 10 জন করবে এইউডি ইউএসডিতে। দ্যাটস ওয়াই ডাইভার্সিফাই হয়ে যাওয়ার কারণে এখানে ভলিটিলিটি কম থাকে। ভলিটিলিটি কম থাকে বলতে লিকুইডিটি কম থাকে, ভলিটিলিটি কম থাকে না, ভলিটিলিটি ঠিকই থাকে। ফরেক্স $1 ট্রিলিয়ন মার্কেট, গোল্ড না, ক্রিপ্টো না। বাট ট্রেডাররা এটা ইউজ করার রিজন কি? তবে রিয়েল যারা ট্রেডার, একদম রিয়েল ট্রেডার বলতে আমি বুঝাইছি যারা খুব ভ্যালিডলি ট্রেড করে। লাইক আপনি যখন কোনো ইউএসের কোনো ইউটিউবারে দেখবেন লাইভ ট্রেড করতে, এরা মোস্ট অফ দ্য টাইম ফ্রেম ফরেক্সের পেয়ারে ট্রেড করে। কেন? বিকজ তারা রিয়েল মার্কেটে ট্রেড করে। এবার একটা কথা বলি, এইখানে দুই ধরনের মার্কেট থাকে, একটা হলো ফ্লাকচুয়েশন ওরিয়েন্টেড মার্কেট, আর একটা হলো প্রাইস ওরিয়েন্টেড মার্কেট। ওকে, চলেন এই জিনিসটা একটু বুঝাই। হোয়াট ইজ ফ্লাকচুয়েশন ওরিয়েন্টেড মার্কেট অ্যান্ড হোয়াট ইজ প্রাইস ওরিয়েন্টেড মার্কেট? প্রাইস ওরিয়েন্টেড মার্কেট মিনস যেখানে প্রাইজের মুভমেন্টের মাধ্যমে প্রাইস ওঠানামা করে। লাইক আমরা বলি না ক্রিপ্টোতে আজকে 5% বাড়ছে, গোল্ডের ভিতরে আজকে 2%-এর মুভমেন্ট হয়েছে, এগুলারে বলি আমরা প্রাইস ওরিয়েন্টেড মার্কেট, বিকজ এইখানে প্রাইজের মাধ্যমে মার্কেটের মুভমেন্টটা ডিফাইন করা হয়। শুধু ফরেক্স মার্কেট যেটা হলো ফ্লাকচুয়েশন ওরিয়েন্টেড মার্কেট। প্রাইস ওরিয়েন্টেড মার্কেট কি হয়? অনেক বেশি বাই হয়ে গেছে, এবার মার্কেটের ভিতরে সেল হবে, এইটা হলো প্রাইস ওরিয়েন্টেড মার্কেটের ধরন। কিন্তু ফরেক্স মার্কেটের ভিতরে একসাথে অনেক বেশি বাই হইলে আবার একসাথে অনেক বেশি সেলও হয়। এখানে ফ্লাকচুয়েশন বেশি দেখা যায়, সো এই জন্য এটা আমরা ফ্লাকচুয়েশন ওরিয়েন্টেড মার্কেট বলি, যেখানে মোস্ট অফ দ্য ট্রেডাররা ট্রেড করে। বিকজ অফ মার্কেটের মুভমেন্ট বুঝুক আর না বুঝুক ট্রেড করা ইজি হয়ে যায়। কিন্তু এই দুই ধরনের মার্কেটে, লাইক প্রাইস ওরিয়েন্টেড মার্কেটে, মার্কেটের একতরফা মুভমেন্ট বেশি থাকে, প্রাইজের বিহেভিয়ার হয়। যখনই গোল্ড অনেক নাইমা যায় তখন মানুষ প্যানিক করে সব গোল্ড সেল দিয়ে দেয়, মার্কেট একলগে নামতে থাকে। বাট এই সেম জিনিস ফরেক্সের কারেন্সিগুলোতে হয় না। অনেক বেশি সেল হয়ে গেছে, মার্কেট বাই হয়ে ওইটারে লিমিটেড বানায় ফেলে। কেন? বিকজ ফরেক্সে আমরা কারেন্সিতে ট্রেড করতেছি, আর কারেন্সি লাইক আ ওয়েব, এটা ঠিক থাকতে হবে। এই ওয়েব যদি বেশি কম হয়ে যায় তাইলে ঝড় তুফান শুরু হয়ে যাবে, সুনামি শুরু হয়ে যাবে। আর এটারে ব্যালেন্স করার জন্যই কোয়াড কারেন্সি অ্যান্ড বেস কারেন্সি বানানো, যেটা আমি কালকে আপনার সাথে কথাবার্তা বলছিলাম যে কিভাবে কোয়াড কারেন্সি অ্যান্ড বেস কারেন্সি ইউজ হয়। সো ফরেক্সের মার্কেটের ভিতরে যখন আমরা ট্রেড করি, মার্কেটে অনেক বেশি ফ্লাকচুয়েশন থাকে, যেই ফ্লাকচুয়েশন একটা নর্মাল মার্কেটের ভিতরে কম থাকে। লাইক এইখানে খেয়াল করেন, মার্কেটে কিন্তু ফ্লাকচুয়েশন কম। এখন কম ব্যাপারটা এমন না, সব সময় দেখবেন একতরফা মার্কেট মুভ করে মোস্ট অফ দ্য টাইম ফ্রেম। এই যে এইখানে হয়েছে, বাট এর আগেও একতরফা মার্কেট মুভ করছে। এটা প্রাইস ওরিয়েন্টেডের একটা ব্যাপার, ওইটা আলাদা। কিন্তু আপনি যখন এইউডি ইউএসডি, লাইক ধরেন আপনি ফরেক্সের কোনো কারেন্সিতে যাচ্ছেন, খুব ইজিলি দেখবেন মার্কেট অনেক বেশি ফ্লাকচুয়েশন ক্রিয়েট করে। দ্যার ইজ আ লট অফ ফ্লাকচুয়েশন। এটা কিন্তু বর্তমানের মার্কেট, বাট ফ্লাকচুয়েশন দেখছেন? there is a lots of fluctuation, because এ চাইলেও অনেক বেশি মুভমেন্ট করতে পারবে না,
তাহলে কারেন্সি স্টেবল থাকবে না, আর কারেন্সি স্টেবল না থাকলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। বুঝা গেছে? দ্যাটস ওয়াই বেশিরভাগ মানুষ চিন্তা করে যে আমি প্রাইস ওরিয়েন্টেড মার্কেটে ট্রেড না করে ফ্লাকচুয়েশন ওরিয়েন্টেড মার্কেটে ট্রেড করব, বাট এইখানে প্রফিট লস একটু তাড়াতাড়ি দেওয়ার কারণে বেশিরভাগ মানুষ এদিকে শিফট হয়ে যায়, প্যারা হয়ে যায়। সো আপনি কি করবেন? দ্যাট ইজ দ্য মেইন কোশ্চেন। আপনি কি করবেন? আপনি স্টার্ট করবেন ফরেক্সের কারেন্সিগুলো দিয়া, কেন? এগুলার মাধ্যমে ফ্লাকচুয়েশন বুঝতে পারবেন। হ্যাঁ, যেহেতু এইখানের ভিতরে আপনার সেম অ্যামাউন্ট ভলিউমে অনেক বেশি প্রফিট অ্যান্ড লস এগুলার তুলনায় কম হয়, তার মানে আপনার জোনগুলো বড় পাবেন। এইখানে যদি আপনি এতটুক জোনের ভিতরে $100 লস করেন, লাইক এতটুক জোনে ধরেন আপনি $100 লস করছেন, এই সেম জিনিসটা যখন আপনি গোল্ডে আসবেন এটার 6 ভাগের 1 ভাগ হয়ে যাবে। এবার গোল্ডে $100 লস করতে আপনার এতটুক এরিয়া পাবেন। আর ফরেক্সে তো আমরা এরিয়া দিয়ে ট্রেড করি, তাই না? আমাদের এরিয়া থাকে না, ডিফারেন্ট এরিয়া, এর বেশি তো আমরা যাইতে পারি না। এবার গোল্ডের এতটুকু এরিয়া ভালো হবে না আপনার জন্য ফরেক্সের মার্কেটের এতটুকু এরিয়া ভালো হবে? হ্যাঁ, লাগবে একটু মানে ব্রোকার ফি বেশি, বাট নো প্রবলেম, আপনি সিকিউর থাকবেন তো। হ্যাঁ, আপনি একটা সময় গোল্ডে ট্রেড করবেন অবভিয়াসলি, ক্রিপ্টোতেও ট্রেড করবেন অবভিয়াসলি, কোনো ডাউট নাই, নো ডাউট। বাট অ্যাকচুয়াল ফরেক্সের গ্লোবাল মার্কেট বলা হয়, গোল্ডের গ্লোবাল মার্কেট বলা হয় না, ক্রিপ্টোকারেন্সিরে গ্লোবাল মার্কেট বলা হয় না, ফরেক্সের বলা হয় গ্লোবাল মার্কেট। দ্যাটস ওয়াই ফরেক্স বন্ধ বিদায় এই মার্কেটের এই তেনাপেচান্য অবস্থা। যেই দিন থেকে কালকে এইখানে রাতে, পরশু দিন রাতে এইখান থেকে বন্ধ হয়েছে, এই দেখেন 3টা সেশন একটু পর দেখাচ্ছি। এরপর থেকে মার্কেটে কোনো ধরনের ভলাটিলিটি নাই, খেয়াল করছেন? এই টানা 2টা দিন, বাট এর আগে খেয়াল করেন তো, এর আগে টানা 2 দিন মার্কেটে ভালো মুভমেন্ট ছিল না। এই যে এইখানে আবার সেশন অফ ছিল, এই যে এইখানে সেশন অফ ছিল, দেয়ার ইজ লো ভলাটিলিটি। তার মানে অ্যাকচুয়ালি যারা ফরেক্সের ট্রেডার তারাই কিন্তু গোল্ডের ভিতরে ট্রেড করে অ্যাজ আ অপরচুনিটি ইন দ্য মার্কেট, তারাই ট্রেড করে এইখানে। সো ফরেক্সের ট্রেডার বেশি, বুঝে গেছে? অনেকে আছে যে মার্কেটে ভালো মোমেন্টাম পায় না দেখা এরা এইসব জায়গায় ট্রেড করতে চায়, বাট মোস্ট অফ দ্য ফরেক্স ট্রেডার চিন্তাই করে যে আমি এই জায়গাতে ট্রেড করব, এই সব জায়গাতে ট্রেড করব। সো মাথায় রাখেন, আশা করি বুঝছেন ইনশাল্লাহ। ওকে, এবার অনেক ধরনের মার্কেটের কথা বলছি আপনারে, ক্রিপ্টোর কথা বলছি আপনারে, ফরেক্সের কথা বলছি আপনারে, কমোডিটি মানে বিটিস, এই যে সিলভার, দেন হইলো আপনার এই যে অয়েলের কথা বলি নাই, বাট এটা কমোডিটির আওতাভুক্ত। অয়েল, সিলভার, গোল্ড এগুলো কমোডিটি মানে খনিজ পদার্থ। দেন ক্রিপ্টোকারেন্সি, এটা তো আপনি জানেন মোটামুটি। তাহলে আপনার এইখানে বাকি থাকলো কি? ইন্ডিসেস। হোয়াট ইজ ইন্ডিসেস? বিকজ স্টক মার্কেট নিয়ে আমরা তো এখন আলাপ আলোচনা করি নাই। ইন্ডিসেস মানে কি? লাইক অনেকগুলো কোম্পানির একটা বাকেট লিস্ট বুঝাই দেই। লাইক নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জে আপনি চিন্তা করেন যে মোটামুটি অলমোস্ট 3300 কোম্পানি লিস্টেড। এই 3300 কোম্পানি নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ, ওয়াল স্ট্রিট বলে যেটারে, সারা বিশ্বের সব থেকে বড় স্টক মার্কেট নিউ ইয়র্ক স্টক মার্কেট, এইটার ভিতরে লিস্টেড। এখানে অ্যাপেল, টেসলা, এনভিডিয়া, অ্যামাজন, দুনিয়ার যত বড় বড় টেক কোম্পানি আছে, নর্মাল কোম্পানি, ম্যাকডোনাল্ডস, কেএফসি সব আছে, আর এইখানে লিস্টেড। এদেরকে চাইলে আমরা ট্রেড করতে পারবো। উই ডোন্ট হ্যাভ দ্যাট মাচ অপরচুনিটি, আমাদের কাছে নাই, আমরা করতে পারবো না, বিকজ উই আর বাঙালি। আমাদের স্টক মার্কেট আছে, বাট ওইখানে ট্রেড করা যায় না, এখানে ম্যানিপুলেশন বেশি হয়। যাই হোক, সো লাইক আমি যদি একটা মার্কেটে ট্রেড করি, ধরেন এই জায়গা থেকে, এই 3300 কোম্পানি থেকে আমি জাস্ট একটা মার্কেটেই ট্রেড করলাম। ধরেন এই কোম্পানির নাম অ্যাপেল, এবার এই অ্যাপেল কোম্পানি চাইলেই কিন্তু আমার সাথে ম্যানিপুলেশন করতে পারবে, সম্ভব। অ্যান্ড এই অ্যাপেল কোম্পানির ভিতরে মোমেন্টটাও কিন্তু লিস্টেড, ও চাইলেই ম্যানিপুলেট যে কোনো সময় করতে পারে, অ্যান্ড হয়েও যাইতে পারে, স্বাভাবিক বিষয়, ডাম্পিং বাম্পিং হইতেই পারে, নো প্রবলেম। এই জন্য লাইক অ্যাপেলের ভিতরে ধরেন যে কোনো একটা ঝামেলা আছে ফান্ডামেন্টালি, বাট আমি চাচ্ছি আরও সিকিউর ট্রেডিং প্ল্যাটফর্ম। অ্যাপেলে তো আমি ইনভেস্ট করব, বাট আমার ট্রেডিং প্ল্যাটফর্ম লাগবে। এবার এই নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ কী করছে? এই 3300 কোম্পানি থেকে 30টা কোম্পানির একটা বাকেট বানাইছে। 30টা কোম্পানি, এই 30টা কোম্পানির একটা বাকেট বানাইছে, এটার নাম দিছে ইন্ডিসেস। কী নাম দিছে? ইন্ডিসেস। এবার এই ইন্ডিসেসের ভিতরে 30টা কোম্পানির লিস্টেড, এখানে অ্যাপেল আছে, এখানে টেসলা আছে, এখানে এনভিডিয়া আছে, এনি কাইন্ড অফ বড় বড় মার্কেট অথবা স্টক মার্কেটের বেটার কোম্পানিগুলো এখানে লিস্টেড। এবার এই ইন্ডিসেসের ভিতরে জাস্ট চিন্তা করেন, 3300 কোম্পানির 1 থেকে 30টা কোম্পানি যারা আছে, এদের সবার একসাথে
এইখানে হইল ট্রেডিং হচ্ছে। তার মানে অ্যাপেলের ভিতরে যদি প্রত্যেক দিন $10 বিলিয়ন ট্রেড রান হয়, তাহলে অ্যাপেলের 10 বিলিয়নই কিন্তু সীমাবদ্ধ, কিন্তু এইখানে 10 বিলিয়ন সীমাবদ্ধ না, এইখানে টেসলার 5 মিলিয়ন আসবে, এনভিডিয়ার 5 বিলিয়ন আসবে। সো এর ভলাটিলিটি বেশি হয়ে যাবে, এই জন্য এই মার্কেটের ভিতরে প্রচুর পরিমাণে ভলাটিলিটি থাকে। ভলাটিলিটি মানে ছোট ছোট ক্যান্ডেলের ভিতরে অনেক বড় বড় অর্ডার রান হয়। এটা প্রুফ কেমনে পাবেন? ফেভারিটে যান, এই যে ইন্ডিসিসে যান, দেখবেন এই যে US30, এটারে ডাউ জোন্সও বলে, ওয়াল স্ট্রিটও বলে। তার মানে এখানে 30টা কোম্পানি লিস্টেড। এবার দেখেন এটার ভ্যালু দেখেন, $49,000 বা $50,000 পার শেয়ার, একটা শেয়ারের দাম। এটা অ্যাপেলের শেয়ারের দাম কত এখান থেকে দেখেন তো। অ্যাপেল শেয়ার প্রাইস ওকে মাত্র $250 মতন। সেইখানে আপনি এখানে যদি ইন্ডিসিস দেখেন, তাহলে অলমোস্ট $50,000 মতন একটা শেয়ারের দাম। তার মানে 100% এখানে ভলাটিলিটি বেশি, বিকজ এখানে লিকুইডেশন বেশি। লিকুইড মানে এখানে টাকা বেশি। সো যেখানে টাকা বেশি থাকে ওইখানে ট্রানজ্যাকশন বেশি থাকে। ট্রানজ্যাকশন বেশি হওয়ার কারণে কি হয়? মার্কেট ফ্লো তৈরি হয়, সেম জিনিস। সো এইটাও এক ধরনের ট্রেডিং মার্কেট, বিকজ যেহেতু এখানে ক্যাশ ফ্লো বেশি, ফ্লাকচুয়েশন বেশি হবে, আপনি এই মার্কেটেও ট্রেড করতে পারবেন। চলেন যান US30-তে যান, দেখেন দিস ইজ দ্য মোমেন্ট অফ মার্কেট। কেন? বিকজ দিস ইজ আ ট্রেডিং মার্কেট। এগুলার ভিতরে অনেক বেশি মুভমেন্ট হয় মার্কেটে, বুঝে গেছে? সো এটা ইনভেস্টিং ট্রেডিং মার্কেট। একটা হলো আপনার শুধু ট্রেডিং মার্কেট লাইক ফরেক্স, যেটা আমরা ফ্লাকচুয়েশন ওরিয়েন্টেড মার্কেট বলি। আরেকটা হলো শুধু প্রাইস ওরিয়েন্টেড মার্কেট, যেটা গোল্ড অ্যান্ড বিটিসি। আর এইটা কি? প্রাইস ওরিয়েন্টেড অ্যান্ড ফ্লাকচুয়েশন ওরিয়েন্টেড, দুইটা মিলায়া বানাইছে, বুঝে গেছে? তার মানে এইখানে আমি সামটাইম ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করেও ট্রেড নিতে পারবো, সামটাইম টেকনিক্যাল অ্যানালাইসিস করেও ট্রেড নিতে পারবো, বুঝে গেছে? সো এইখানে আপনার মাথা বেটার কাজ করবে। বাট দ্যার ইজ আ লট অফ ভলাটিলিটি। বাট কেমন হবে যদি আমি এখান থেকে অ্যাপেলে যাই? লাইক ধরেন আমি এখান থেকে সার্চ করলাম APPLE, অ্যাপেলে গেলাম, দেখেন এইখানের প্রাইস কিন্তু স্টেবল না। যেহেতু একটা কোম্পানির শেয়ার, জাস্ট একটা নর্মাল কোম্পানির শেয়ার, এই যে ইনভেস্ট করতে পারবেন না ভাই, ট্রেডিং করতে পারবেন। এক্সনেস আপনারা এখতিয়ার দেয়, আপনি ট্রেডিং করতে পারবেন, নট ইনভেস্ট। দেখেন কি পরিমাণে গ্যাপ আপ গ্যাপ ডাউন, দেখছেন প্রত্যেকটা ক্যান্ডেলের ফাঁকে ফাঁকে গ্যাপ আপ গ্যাপ ডাউন। একটা ট্রেডারের জন্য এই গ্যাপ আপ গ্যাপ ডাউন সব থেকে খারাপ জিনিস। এই জন্যই এগুলারে ইনভেস্টিং মার্কেট বলা হয়, আর ফরেক্সেরে ট্রেডিং মার্কেট বলা হয়। কেন? বিকজ দেয়ার ইজ নো গ্যাপ আপ অর গ্যাপ ডাউন। কেন? সপ্তাহে 5 দিন টানা মার্কেট বন্ধ থাকে। যেইখান থেকে মার্কেট বন্ধ হয় আবার ওপেন হয়, ওইখানেই একদিন গ্যাপ ডাউন ওপেন হয়। জাস্ট মার্কেট যেদিন ওপেন হয়ে ক্লোজ হয় আবার ওপেন হয়। কিন্তু অ্যাপেলে মার্কেট তো প্রত্যেক দিন ক্লোজ হয় আর ওপেন হয়, সকালবেলা ওপেন হয়, বিকালে ক্লোজ হয়। দ্যাটস দ্য রিজন এখান থেকে মার্কেটের গ্যাপ আপ গ্যাপ ডাউন হয়। আর ট্রেডিংয়ে গ্যাপ আপ গ্যাপ ডাউন খুবই খারাপ জিনিস। এই জন্য এগুলারে ট্রেডিং মার্কেট হিসাবে কনসিডার করে না। এখানে আছে অনেকগুলা শেয়ার কোম্পানি আছে, আপনি চাইলে এগুলাতে ট্রেড করতে পারবেন, থ্রু দ্য এক্সনেস ইনভেস্ট করতে পারবেন না, বুঝে গেছে? তার মানে আমরা ইন্ডিসেসের ভিতরে কিন্তু ট্রেড করতে পারবো, বিকজ দেয়ার ইজ আ লট অফ ভলাটিলিটি। এখানে ভলাটিলিটি আছে অ্যান্ড মার্কেটে গ্যাপ আপ গ্যাপ ডাউন ওপেন হয় না, এই যে। অ্যান্ড এই টাইপের আরও একটা আছে ইউএসের টেকনোলজিক্যাল 100টা কোম্পানি মিলায়া একটা ইন্ডেক্স বানানো, এটার বলে US Tech 100। দ্যাট ইজ অ্যানাদার ট্রেডিং মার্কেট। এগুলা ইন্ডেসিসের মার্কেট, বুঝছেন? এগুলোর ভিতরেও তেমন গ্যাপ আপ গ্যাপ ডাউন খুব কম থাকে নর্মালের তুলনায়, বাট আপনি ট্রেড করতে পারেন চাইলে। ডাউ জোন্সে আমরা বেশিরভাগ মানুষ ট্রেড করি। তাহলে একটা হলো কমোডিটি গেল, যেখানে গোল্ড, সিলভার, অয়েল এই জিনিসগুলোর ভিতরে ট্রেড করতে পারি। অ্যান্ড আরেকটা হলো ক্রিপ্টো, যেখানে আমরা ক্রিপ্টো অ্যান্ড ইথেরিয়ামে ট্রেড করতে পারি, বিটিসি অ্যান্ড ইথেরিয়াম। ফরেক্স, দ্যাট ইজ আ গ্লোবাল ট্রেডিং মার্কেট, যেখানে আমরা সব থেকে বেশি ট্রেড রান করবো। অ্যান্ড আমরা চাইলে ইন্ডিসেসেও ট্রেড করতে পারবো। অ্যান্ড আমরা চাইলে এখান থেকে যেই কোনো কোম্পানির শেয়ারও ট্রেড করতে পারবো, নট ইনভেস্টিং। বাট কোম্পানিতে তো আমরা ইনভেস্ট করি, কোম্পানিতে আমরা ট্রেড করি না। সো ওইটা অ্যাভয়েড করবো আমরা। উই হ্যাভ লট অফ ট্রেডিং মার্কেট। সো আমাদের এই অ্যাপেল ট্যাপেলে যাওয়ার কোনো রিজনই নাই, বুঝে গেছে? তো আমাদের কাছে 4 ধরনের মার্কেট আছে যেখান থেকে আমরা ট্রেড করতে পারবো চাইলে। আশা করি বুঝছেন। সো এই গেল আপনার টোটাল এক্সনেস, কোন মার্কেটে আপনি ট্রেড করেন, কেন ট্রেড করেন, কখন ট্রেড করেন। আশা করি বুঝছেন। যারা অনেক বিগিনার আছেন, হতাশ হওয়ার কোনো রিজন নাই। হতাশ হবে হলো এখন যারা মিড রেঞ্জে আছে অ্যান্ড অ্যাডভান্স, তারা হতাশ হবে, বিকজ দে নো এগুলো সব কিছুই তারা একটু একটু জানে। যদি অনেক ওইভাবে জানে না, হয়তো কারো থেকে শুনে নাই, একটু একটু করে শুনছে, এখন হয়তো আরও বেটারভাবে শুনবে। দ্যাটস ওয়াই আমি বলি কেউ ট্রেড স্কিপ করেন না,
ক্লাস স্কিপ করেন না, বিকজ হালকা একটু সময় তো লাগে, বেশি সময় তো আর খাই না আপনাদের। ওকে, যাই হোক, সো আমরা এখন এক্সনেস জানি কীভাবে ট্রেড এক্সিকিউট করবেন, সেটাও জানি। এটা মার্কেট অফ, এটাতে ট্রেড এক্সিকিউট করতে দিবে না। ওকে, এই বিটিসিতে ট্রেড এক্সিকিউট করতে দিচ্ছে। ওকে, আমি সবগুলো রিমুভ করে দিলাম। ভিডিও যখন দিয়ে দিব তখন আপনার ইচ্ছা হলে আপনি নোট করে নিন। ওকে, ট্রেড এক্সিকিউশনও আপনারা এখন মোটামুটি জানেন। সো এদিকে টোটালি ডান। আমরা এখন যেটা শিখবো সেটা হলো সেশন। মার্কেট কখন ওপেন হয়? ফরেক্স মার্কেটের ভিতরে 4টা সেশন ওপেন হয়। আমরা একদিনে মোটামুটি 4টা করে সেশন পাই, সপ্তাহে 5 দিন ট্রেড করি। ফরেক্স মার্কেট, গোল্ড মার্কেট, সিলভার, যত ধরনের ট্রেডিং মার্কেট আছে উইদাউট বিটিসি অ্যান্ড ইথেরিয়াম, ক্রিপ্টোকারেন্সির মার্কেটটা ছাড়া যত মার্কেট আছে সব মার্কেট বন্ধ থাকে সপ্তাহে 2 দিন। কি শনিবার অ্যান্ড রবিবার, 5 দিনই মার্কেট ওপেন থাকে। দ্যাটস ওয়াই আমরা সপ্তাহে 4 সপ্তাহে 5 দিন করে 20 দিন ট্রেড করি। এই জন্য 30 দিনে আমি সবসময় আপনাকে 20 দিনের হিসাব দিই। দ্যাটস দ্য রিজন, আশা করি বুঝছেন। ওকে, সো অ্যাকর্ডিং টু ফরেক্স মার্কেট, এই ফরেক্স মার্কেটের ভিতরে যখন আমরা ট্রেড করি তখন প্রত্যেক দিন 4টা সেশনের আওতাভুক্তে ট্রেড করি। প্রত্যেক দিন 4টা করে সেশন থাকে। এই 4টা সেশনের ভিতরে আমরা ডিফারেন্ট টাইম ফ্রেমে ডিফারেন্ট টাইপের মার্কেট অ্যানালাইসিস করি। আমি তো পিকচারগুলো নিয়ে আসছি। ওকে, আমার কাছে তো ছিল, একটা মিনিট ভাই। ওকে, দিস ইজ দ্য পিকচার। সো এই পিকচারটা একটু খেয়াল করেন আপনারা। আগেরবারও আমার এই পিকচারটা মনে হয় দেখছেন অনেকে। সো এখানে দেখেন ফরেক্সের সেশনগুলো আছে, এখানে যা দেওয়া আছে অ্যাকর্ডিং টু বাংলাদেশ টাইম ফ্রেম। এখানে বাংলাদেশ টাইম ফ্রেম দেওয়ার বাইরে কিছুই নাই। সেশন ক্যান ইম্পর্টেন্ট, এটা আগে বলে লই। ওয়াই সেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন ট্রেডিং? বিকজ সেশন এমন একটা জিনিস, এটার মাধ্যমে আপনি আইডেন্টিফাই করতে পারবেন মার্কেটের কোন টাইমে আপনি বাই করতে চান অ্যান্ড মার্কেটের কোন টাইমে আপনি সেল করতে চান, কোন কারেন্সিতে সেল করতে চান, কোন কারেন্সিতে বাই করতে চান। এটা সেশন ডিফাইন করে। যেমন এইখানে যদি আপনি দেখেন, সিডনি মার্কেট বাংলাদেশি টাইম ফ্রেম অনুযায়ী ভোর 3টা থেকে 12টা পর্যন্ত খোলা থাকে বাংলাদেশি টাইমে। টোকিও মার্কেট সেশন মোটামুটি ভোর 6টা থেকে বাংলাদেশি টাইম ফ্রেম 2টা, 1টা, 3টা, ইট ডিপেন্ড অন সামার অর উইন্টার খোলা থাকে। লন্ডন সেশন 1টা থেকে 10টা পর্যন্ত খোলা থাকে। নিউ ইয়র্ক সেশন 6টা থেকে 4টা পর্যন্ত খোলা থাকে। সন্ধ্যা 6টা থেকে রাত 4টা পর্যন্ত খোলা থাকে। এখন এই প্রত্যেকটা সেশনের ওপেনিং অ্যান্ড ক্লোজিং টাইমে মার্কেটের ভিতরে ভলাটিলিটি থাকে। যদি আপনি চান স্ক্যাল্পিং করতে, হোয়াট ইজ স্ক্যাল্পিং? আপনি খুব ছোট টাইম ফ্রেমে মার্কেটে অনেক বড় প্রফিট এই জিনিসগুলো করতে চান, খুব ছোট টাইম ফ্রেমে করতে চান, আপনার নিয়ত আপনার ছোট টাইম ফ্রেমে ট্রেড করবেন। লাইক ধরেন আমি এখান থেকে ট্রেড করতে চাই, এইটা হলো আমার স্টপ লস অ্যান্ড দ্যাট ইজ মাই টার্গেট। দিস ইজ দ্য স্ক্যাল্পিং। আমি যদি 5 মিনিটে যাই, ওকে, দিস ইজ দ্য কনফার্মেশন ক্যান্ডেল। যদি আমি পাই এখান থেকে এন্ট্রি নিব, এটা হলো আমার এন্ট্রি অ্যান্ড দিস ইজ মাই স্টপ লস। এগুলো আমরা মোমেন্টামে বের হয়ে যাই মার্কেটের ভিতরে। এইসব ট্রেড করার জন্য আমাদের মোমেন্টাম প্রয়োজন হয়, আমরা মোমেন্টামে মার্কেট থেকে বের হয়ে যাই। এই যে মোমেন্টামে মার্কেট থেকে বের হয়ে যাই, এই মোমেন্টামটা কখন আসে? যখন একটা সেশন ওপেন হয় আর একটা সেশন এন্ডিং হয়। দিনের 24 ঘন্টা আপনি ট্রেড করতে পারবেন না। দিনের 24 ঘন্টা যদি আপনি ট্রেড করেন, আপনার মাথা ঘুরে যাবে। প্রত্যেকটা ক্যান্ডেলে আপনি মুভমেন্ট পাবেন, আপনার মেজাজ খারাপ হয়ে যাবে, ট্রেডিং করতে পারবেন না আপনি অন্যরকম সাইকোলজি হয়ে যাবে আপনার। দ্যাটস ওয়াই আমরা এই সেশন ইউজ করি। এবার সিডনি অ্যান্ড টোকিও যদি দেখেন, দুইটা কিন্তু সেম টাইম ফ্রেমের ভিতরেই ওপেন অ্যান্ড ক্লোজ হচ্ছে, কাছাকাছি। ওকে, আমি এখান থেকে যদি একটু ইন্ডিকেটর ইউজ করেও দেখাই, সেশন লাক্সেলগো, তাহলে আপনি এখান থেকে দেখতে পারবেন যে সিডনি অ্যান্ড টোকিও কীভাবে ইউজ হচ্ছে। এই দেখেন, এখানে সব থেকে বেশি ওভারল্যাপ হচ্ছে সিডনি অ্যান্ড টোকিও। একটা বিগ টাইম মার্কেটের ভিতরে এরা দুজন একই সাথে ওপেন হয়। সিডনি ওপেন হয় 3টায়, টোকিও ওপেন হয় 6টায়। এরপরে 6টা থেকে শুরু করে একদম 12টা পর্যন্ত এরা ওভারল্যাপ হয়, 6 ঘন্টার জন্য এরা ওভারল্যাপ হয়। লন্ডন আর নিউ ইয়র্ক ওভারল্যাপ হয় ফর 3 আওয়ার্স অ্যান্ড টোকিও অ্যান্ড লন্ডন ওভারল্যাপ হয় ফর 2 and 1 hour সামটাইম। বাট এই একটা সেশন যেন সব থেকে বেশি টাইম একই সাথে ওভারল্যাপ হয়ে থাকে। তার মানে কি বুঝলাম? এই দুইটা সেশন মিলায়া আমরা এশিয়ান সেশন বলতে পারি।
বুঝা গেছে? সো এবার অনেকে শুনছেন হয়তো এশিয়ান সেশন, অনেকে শুনছে ইউরোপের সেশন, অনেক শুনছেন ইউএস সেশন। এই সেশন আর ওই সেশন কিন্তু কোনো আলাদা না, এগুলো সেমই, শুধু ডিফারেন্টভাবে দেখে। যেহেতু সিডনি অ্যান্ড টোকিও একটা দিনের সার্টেন টাইমে একই সাথে মুভ করে, দ্যাটস ওয়াই ফরেক্স মার্কেট থেকেই বলে দেওয়া হয়েছে এটা হলো এশিয়ান সেশন, আর এখানে এশিয়ান ট্রেডাররা বেশি ট্রেড করার ট্রাই করে। দ্যাট ইজ দ্য রিজন সিডনি অ্যান্ড টোকিও যখন একই সাথে ট্রেড করে এটার আমরা এশিয়ান সেশন বলি। তার মানে আমরা মর্নিংয়ে যখন ট্রেড করি তখন এশিয়ান সেশনে ট্রেড করি, যখন লন্ডন সেশনে ট্রেড করি আমরা ইউরোপিয়ান সেশনে ট্রেড করি, যখন নিউ ইয়র্কের সেশনে ট্রেড করি তখন আমরা ইউএস সেশনে ট্রেড করি। বুঝে গেছে? সব থেকে বেশি ভলাটিলিটি থাকে ইউএস সেশনে, বাট নট অলওয়েজ, ইট ডিপেন্ড অন কারেন্সি। আমি দেখাই দিচ্ছি। সিডনির মূল কারেন্সি কি? এইউডি ইউএসডি। লাইক আপনি যখন এইখানে আসবেন দেখবেন যখন সিডনির মার্কেট ওপেন হচ্ছে তখন সব থেকে বেশি ভলাটিলিটি এদের হওয়ার ট্রাই করে টোকিও অ্যান্ড সিডনির ভিতরে। দেখেন এই দুইটা মার্কেটের মুভমেন্ট দেখেন একই সাথে, বিকজ এই দুইটা মিলে হইলো আপনার মার্কেটের মর্নিং সেশন, যেটা আমরা এশিয়ান সেশন বলি। আবার টোকিও অ্যান্ড সিডনির মুভমেন্টগুলো দেখেন, আমি জাস্ট পরে কাইটা দিব না, জাস্ট টোকিও অ্যান্ড সিডনির মুভমেন্টগুলো দেখবেন এই কারেন্সিতে, বিকজ এটা ওদের নিজস্ব কারেন্সি যেহেতু, সো এদের মুভমেন্টগুলো জাস্ট দেখেন। ওকে, এইখানেও হয়েছে, বাট নো প্রবলেম। অন্য জায়গাগুলোর কম্প্যারিজনে এই মার্কেটগুলোতে আপনার ট্রেডিং অপরচুনিটি বেশি পাবেন। এই মার্কেটগুলোতে আপনি ট্রেডিং অপরচুনিটি বেশি পাবেন। কেন? বিকজ এই সেশনটা কার? সিডনি অ্যান্ড টোকিওর, যেটা আমরা এশিয়ান সেশন বলি। অ্যান্ড এই মার্কেটের ভিতরে মুভমেন্টগুলো কার হচ্ছে? অস্ট্রেলিয়া অ্যান্ড ইউএস ডলার। তো সিডনি মার্কেটে যখন আমরা ট্রেড করব, দুইটা মার্কেটে ট্রেড করব। কি কি? একটা হলো AUD USD, আর একটা হলো NZD USD। ওকে, বিকজ নিউজিল্যান্ড ডলারও কিন্তু সিডনির আওতাভুক্ত। আর একটা JPY USD। JPY কেন? জাপানিজ ইয়েন। টোকিওর মার্কেট হলো জাপানিজ ইয়েন। এই যে টোকিও দেখতেছেন, এই টোকিওর মেইন কারেন্সি কিন্তু জাপানিজ ইয়েন। দুনিয়ায় সেকেন্ড লার্জেস্ট ফরেক্স মার্কেট ওপেন হয় টোকিওতে। দ্যাটস ওয়াই মূল যে ভলাটিলিটি ওইটা টোকিওতে আসে। প্রত্যেকবার দেখবেন টোকিও ওপেন হওয়ার পর মার্কেটে মুভ করছে, সিডনি ওপেন হওয়ার পর কিন্তু অনেক কম করছে। সিডনি ওপেন হওয়ার পর বেশি করে নাই। যখন সিডনি আর টোকিও ওভারল্যাপ হয়েছে 6টা থেকে, তখন মার্কেট মুভ আসছে। টোকিওতে মার্কেট মুভ আসছে, নট সিডনিতে। প্রত্যেকবার যদি খেয়াল করেন টোকিওতে এগ্রেসিভ মুভ আসে মার্কেটে। কেন? বিকজ টোকিও ওয়ার্ল্ড সেকেন্ড লার্জেস্ট ট্রেডিং মার্কেট ফর ফরেক্স। বুঝা গেছে? সো দিনের একটা সার্টেন টাইমে আমি যদি মর্নিং সেশনে ট্রেড করি AUD NZD JPY। এখন আমি ধরুন এখানে ট্রেড করতে চাই ইউরো। ইউরো কিসের কারেন্সি? ইউরো USD। ইউরো মূলত কিসের কারেন্সি? আমরা কি জানি? বেস কারেন্সি মানে যে কারেন্সির প্রাইস বেশি থাকে। তাহলে ইউরো কিসের কারেন্সি? লন্ডনের কারেন্সি। সো লন্ডনের তো নিজস্ব সেশন আছে, যেটা আমরা ইউরোপের সেশন বলি। অ্যান্ড এই ইউরোপের সেশনের সাথে ধরেন আপনার JBP, ব্রিটিশ পাউন্ড, USD ধরেন, এটা কিসের কারেন্সি? লন্ডনের কারেন্সি। তাইলে আমি এই সব কারেন্সিতে ট্রেড করব লন্ডন সেশনে, বিকজ নিজের দেশের কারেন্সিতে ওরা ভ্যালিডলি ট্রেড করে। দেন হলো CHF, সুইচ ফ্রাঙ্ক, এগুলা কিসের? ইউরোপের কারেন্সি। সুইচ ফ্রাঙ্ক, USD, আমি জাস্ট USD র্যান্ডমলি দিলাম। আপনি চাইলে CHF এর সাথে ইউরোরও দিতে পারেন, ইউরো CHF দিতে পারেন, কোনো সমস্যা নেই। ইউরো CHF, নো প্রবলেম। আমি জাস্ট USD দিয়া দেখাইলাম। তার মানে আমি যদি মর্নিংয়ে ট্রেড করি AUD USD, NZD USD, JPY USD, এবার আপনি AUD USD না দিয়া ইউরো AUD দিতে পারেন, আপনি চাইলে JBP AUD দিতে পারেন, আপনার ইচ্ছা। এখানে তো আছে, আপনি যান, জাস্ট সার্চ করেন AUD, এই যে সব চলে আসবে। AUD USD, AUD JPY। আর AUD JPY ভালো মানের মোমেন্টাম থাকে, বিকজ AUD হলো সিডনির কারেন্সি, JPY হলো টোকিওর কারেন্সি। সো দুইটা মার্কেট যখন একই সাথে ওভারল্যাপ হচ্ছেন, দুইটাই ওদের নিজস্ব মার্কেট, তখনও মার্কেটে ভালো মানের ভলাটিলিটি থাকবে। আপনি চাইলে এখান থেকে ইউরো লিখতে পারেন, ইউরো AUD, এই যে চলে আসছে মার্কেট। দ্যাট ইজ এ ভ্যালিড মার্কেট যেখানে আপনি ট্রেড করতে পারবেন। বাট কখন সেটা? অল দ্য টাইম আমি চিন্তা করব যে যেহেতু ইউরো আগে চলে আসছে, এটা লন্ডনের মার্কেট। বুঝে গেছে? বিকজ ইউরো তো বেস কারেন্সি, তো বেস কারেন্সি মুভ করবে লন্ডনের মার্কেটে। সো একটু হিসাব কিতাব করলে দেখবেন সবগুলো জিনিস আপনার মিলা যাচ্ছে। তার মানে এটা আমার লন্ডনের মার্কেট। এখন ধরেন আমি নিউ ইয়র্কে ট্রেড করতে চাই। 3টা সেশন, মূলত 4টা সেশন আমরা এখানে বলি, বাট এই 2টা সেশন মিলায় একটা সেশনই কনভার্ট করে ফেলে, যেটা আমরা এশিয়ান সেশন বলি। লন্ডন সেশনের মার্কেট মুভ তো আমরা দেখলাম, ইউরো
জেবিপি, সুইচ ফ্রাঙ্ক। এবার আমি নিউ ইয়র্কে ট্রেড করতে চাই। নিউ ইয়র্কের মেন কারেন্সি কি? ইউএসডি। ইউএসডির সাথে আপনি চাইলে ইউএসডি সিএডি হইতে পারে, ইউএসডি জেপিওয়াই হইতে পারে, দেন ইউরোএসডি হইতে পারে। ইউএসডি কম্পালসারি, দ্যাটস ওয়াই ইউএসডি সব থেকে ভ্যালুয়েবল কারেন্সি ইন দ্য ওয়ার্ল্ড, বিকজ ও সবগুলোর সাথেই খাপ খাওয়া যায়। বুঝে গেছে? সো এগুলো আলাদা আলাদা সেক্টর। এবার আপনারা এখন বলতে পারেন যে ভাই তাহলে আমি ইন্ডিসেসের ডাউ জোন্সে কখন ট্রেড করব? নিউ ইয়র্কে করেন, বিকজ ডাউ জোন্স কোত্থেকে আসছে? নাসদাক থেকে আসছে, বা নিউ ইয়র্ক স্টক থেকে আসছে। নিউ ইয়র্ক স্টক কিসের? ইউএসডির। তার মানে আপনি অবভিয়াসলি এই জিনিসগুলোতে যখন ট্রেড করবেন US30, আপনি এটা নিউ ইয়র্কে ভালো মুভ পাবেন, বিকজ নিউ ইয়র্কের ইনভেস্টরই তো ওই সময় ট্রেড করবে। কেন? বিকজ প্রত্যেকটা মার্কেট ওদের দেশের কান্ট্রি অনুযায়ী 9টা, 9:15, 9:30 সময় স্টার্ট হয়, 3:30টার সময় শেষ হয়ে যায়। তাইলে অ্যাকর্ডিং টু বাংলাদেশি টাইম ফ্রেম নিউ ইয়র্কের মর্নিং 6টা বাজে। বুঝে গেছে? সো নিউ ইয়র্কের মর্নিংয়ে মার্কেট ওপেন হয়, সো যত ধরনের ইনভেস্টর আছে এরা সবাই তখন ট্রেড করে। তো US30তে আমি নিউ ইয়র্কে ট্রেড করব। দেন আপনার US অয়েল হইতে পারে, US অয়েল, এগুলোর ভিতরে কখন ট্রেড করব আমরা? চিন্তা করব অল দ্য টাইম নিউ ইয়র্কে ট্রেড করতে। এবার আসেন গোল্ড। কমোডিটি তো আমি ঢুকায় দিতে পারি নাই। কমোডিটি গোল্ড আপনি ইউরোএসডিতেও করতে পারবেন, গোল্ড আপনি এশিয়ান সেশনেও করতে পারবেন, গোল্ড আপনি নিউ ইয়র্ক সেশনেও করতে পারবেন। এগুলো ইউনিভার্সাল মার্কেট, এনি টাইম ইউ ক্যান অ্যানালাইজ, নো প্রবলেম, কোনো ধরনের সমস্যা হবে না। বুঝা গেছে? বাট স্পেসিফিক টাইমে স্পেসিফিক মার্কেট অ্যানালাইসিসটা সহজ হয়ে যায়। তার মানে যখন আমি মর্নিংয়ে ট্রেড করব, এই 3টা থাকবে আমার ভ্যালিড কারেন্সি, যেগুলোর ভিতরে আমি মার্কেট অ্যানালাইসিস করব। তখন আমার ইউরোএসডি ক্যাচারের দরকার নাই। হ্যাঁ, মার্কেট মুভ হইতে পারে, সমস্যা নাই। আফটার 2 মাস 3 মাস ট্রেড করার পর আপনার বুঝা যাবেন কী হচ্ছে। বাট আগে আপনার স্টার্টিংটা এগুলো দিয়ে করা উচিত। লন্ডন সেশন ওপেন হয়েছে, এইগুলা দেখেন। নিউ ইয়র্ক সেশন ওপেন হয়েছে, এইগুলা দেখেন। ভ্যালিড। গোল্ড ইউনিভার্সাল রাখেন, যখন মুভ পাবেন তখন ট্রেড করবেন। বিটিসি ইউনিভার্সাল রাখেন, যখন মুভ পাবেন তখন ট্রেড করবেন, বিকজ এগুলো সবগুলার ফিয়াত কারেন্সি হইল, মানে গোল্ডের ফিয়াত কারেন্সি হইলো সবগুলা। তার মানে গোল্ডের ভ্যালু যে কোনো সময় বাড়তে কমতে পারে, এটা যে কোনো সেশন ট্রেড করতে পারবেন। এখন দেখেন US অয়েল অ্যান্ড US30 ডাউ জোন্স বলি, আপনি এখানে আরও লাগাইতে পারেন, US টেক লাগাইতে পারেন, আপনার ইচ্ছা, টেক 100 লাগাইতে পারেন। বাট এইটা US30 US-এর মার্কেট, এই মার্কেটে AUD-র কোনো কারবার নাই। বাট হ্যাঁ, ট্রেডার চাইলে ট্রেড করতে পারে, AUD-র সেশনেও US30-তে ট্রেড করতে পারে, মার্কেট ওপেন থাকে। বাট ভলিটিলিটির যে ব্যাপারটা, 24 ঘন্টায় কি আমি আমার মাথারে একদম পুরা ভ্যালিডভাবে খাটাইতে পারবো? আমার মাথা একটা সার্টেন টাইমই অনেক ভালো মতন শার্পলি কাজ করবে। ওই টাইমে আমি যেই কাজ করতে পারবো, এই কাজ আমি অন্য সময় করতে পারবো না। সেম জিনিস সেশনের মাধ্যমে আপনি এইটা বুঝা যান যে কোন টাইমে কোন পেয়ারে কেমনে ট্রেড করবেন। এবার ম্যানিপুলেশনে করবেন না, অ্যাকুমুলেশনে করবেন, কারেকশনে করবেন না, রিট্রেসমেন্টে করবেন, ফুল ভাগে করবেন না, আইডিএমে করবেন, ইট ডিপেন্ড অন ইয়োর টেকনিক্যাল অ্যানালাইসিস। এটা ডিপেন্ড করে আপনার টেকনিক্যাল অ্যানালাইসিসের উপরে। বাট আইডিয়ালি আমরা ডিফারেন্ট টাইমে ডিফারেন্ট কারেন্সি পেয়ারে ট্রেড করি। সো এটা একটু স্ক্রিনশট দিয়ে রাখেন, যখন আপনি ক্লাসটা দেখবেন তখন বুঝবেন। এখানে কি হাই ভলিউম কেন বললাম আমি? নিউ ইয়র্ক অ্যান্ড লন্ডন যখন একসাথে ওভারল্যাপ হয়, টাইমটা কখন? বর্তমান সিচুয়েশনে যদি আপনি এখান থেকে খেয়াল করেন, নিউ ইয়র্ক, ড্রগুলো সরাই দেই, ওকে, এই যে নিউ ইয়র্ক অ্যান্ড লন্ডন সন্ধ্যা 7টা থেকে মোটামুটি 10টা পর্যন্ত 3 ঘন্টা ওভারল্যাপ থাকে। তার মানে এই 3 ঘন্টা আপনি ইউরোএসডি ট্রেডও করতে পারবেন, এই 3 ঘন্টা আপনি ইউএসডি সিআইডি ট্রেডও করতে পারবেন। বিকজ এই দুইটা মার্কেট যখন একই সাথে ওভারল্যাপ হচ্ছে, তখন আপনি দোনোটা সেশন, লাইক লন্ডন সেশন বা ইউরোপিয়ান সেশন অ্যান্ড ইউএসের সেশন, দুইটা সেশনে একসাথে মানে 7টা মার্কেটে ট্রেড করতে পারবেন। দ্যাটস ওয়াই সব থেকে বেশি ভলিটিলিটি থাকে মার্কেটে এই সময়, সন্ধ্যা থেকে রাত 10টা-11টা পর্যন্ত। ওকে, দেন হলো সিডনি অ্যান্ড টোকিও সকাল 6টা থেকে 12টা পর্যন্ত ওভারল্যাপ হয়ে থাকে। আর এটা পুরো সিচুয়েশনটারই তো বইলা দিছে এশিয়ান সেশন। টোকিও অ্যান্ড লন্ডন ওভারল্যাপ হয় দুপুরবেলা ফর 1 আওয়ার। দেন নিউ ইয়র্ক অ্যান্ড সিডনি যেটা ভোরবেলা, এটা আপনার অত বেশি দরকার নেই, যে বিকজ তখন আমরা ঘুমাই, আমাদের ঘুম বাদ দিয়ে ট্রেড করতে হবে না। হ্যাঁ, সামটাইম মার্কেটের মুভমেন্ট ম্যাটার করে, যেমন আপনারা আমার একটা ভিডিওতে দেখছেন যে আমি সারা রাত বসেছিলাম শুধু একটা AUD USD অ্যান্ড নিউ ইয়র্কের মুভমেন্ট ধরার জন্য, মুভমেন্ট ধরে $14,000 প্রফিট করে পরে ঘুমাইছি উইদিন আধা ঘন্টা।
বাট এই আধা ঘন্টার মুভমেন্টের জন্য আমার সারা রাত ওয়েট করতে হয়েছে। সো এটা নট অলওয়েজ, এটা সবসময় না, এটা একবার দুইবার, এটা সবসময় করতে হবে ব্যাপারটা এমন না, এটা সবসময়ের জন্য না। ওকে, খুব ইজি ব্যাপারগুলো, আসলে খুব ইজি ব্যাপারগুলো। এই যে এখান থেকে আফটার দ্য কনফার্মেশন ট্রেড নিছেন, মার্কেট উপরে যাবে, আপনি স্টপ লস কমায় দিবেন, দ্যাট ইজ দ্য ম্যানেজমেন্ট। সো ট্রেডিং ইজ ইজি, ট্রেডিং ইজ নট হার্ড, প্র্যাকটিস অ্যান্ড কতটুকু আপনার ভিতরে আয়ত্ত করতে পারছেন এই জিনিসটা ইম্পর্ট্যান্ট। আশা করি বোঝা গেছে এইখানে সব কিছুই। অ্যান্ড এই ইন্ডিকেটরটা ইউজ করেন, সেশন লাক্সালগো, জাস্ট এখানে সার্চ করবেন SESSION, এই যে লাক্সালগো চলে আসবে, সেশনের লাক্সালগো। আমার বুকমার্ক করা আছে, আপনার চাইলে বুকমার্ক করতে পারেন, সমস্যা নেই। কেমনে করবেন বুকমার্ক? যেইটা সার্চ করবেন এটার নিচে যা আসবে হোভার করলেই দেখবেন এই যে সাইডে স্টার মার্কস আছে, এই যে ভলিউম, সেশন ভলিউম প্রোফাইল, স্টার মার্ক দিয়ে দেন। ওকে, এটা হয়ে গেছে। নেক্সট টাইম যখন যাবেন এই যে সেশন ভলিউম প্রোফাইল, আই ডোন্ট নিড দিস, শেষ, চলে গেছে। ওকে, এই দেখেন লন্ডনের ওভারল্যাপিং টাইম, এই দেখেন টোকিও আর লন্ডন জাস্ট 2 ঘন্টার জন্য ওভারল্যাপ হয়, সামটাইম 1 ঘন্টার জন্য ওভারল্যাপ হয়, ডিপেন্ড। বাট সমস্যা নেই, আপনি এখন এটা চিন্তা করেন না যে ভাই আপনি এখানে 2টা-3টা করে টাইম দিছেন, আমি দেখতেছি 3টা বাজে, কোনো কোনো সময় 4টা বাজে ওপেন হয়। ইট ডিপেন্ড অন সামার অর উইন্টার। উইন্টারে মেবি আধা ঘন্টা আগে মার্কেট ওপেন হয় ইউএসএ, আধা ঘন্টা পরে মার্কেট ওপেন হয় ইউএসএ ফর শীত। সো নো প্রবলেম, আপনি জাস্ট এখানে আসবেন, ইন্ডিকেটর সার্চ করলে আপনার বইলা দিবে যে কারেন্ট সিচুয়েশনে কখন মার্কেট ওপেন হচ্ছে। সো প্রিভিয়াস ডাটা যদি আপনি খেয়াল করে দেখেন যে 3টার দিকে, এই যে 3টার দিকে নিউ ইয়র্কের সেশন শেষ হয়ে যাচ্ছে, এই যে 3টার দিকে নিউ ইয়র্কের সেশন শেষ হয়ে যাচ্ছে, যে এখান থেকে টাইম দেখা যাচ্ছে 3টার দিকে শেষ হয়ে যাচ্ছে, 3টার দিকে শেষ হয়ে 6টার দিকে সিডনি, 3টার দিকে সিডনি ওপেন হচ্ছে, 6টার দিকে টোকিও ওপেন হচ্ছে। খুব ইজি, এটার জন্য আপনার কারো জিজ্ঞেস করতে হবে না, জাস্ট ইন্ডিকেটর ইউজ করলেই বুঝবেন। ওকে, আজকে থাকুক ভাই এতটুক, দোয়া করেন, সাবধানে থাকেন, ইনশাল্লাহ আমি ভিডিওগুলো দিয়ে রাখবো রে। ডোন্ট বি ডিসঅ্যাপয়েন্টেড, আমি একদম বেসিক লেভেল থেকেই আসি, কোনো সমস্যা নাই, আমি বুঝি। অ্যান্ড এতটুক বুঝি যে আমি কিভাবে শিখাইতে হয়, বিকজ যে জিনিসটা আমি নিজে ভালো মতন আয়ত্ত করতে পারি, এটা আমি মানুষের অনেক ভালো বুঝাইতে পারি আল্লাহর রহমতে। এটা হয়তো আল্লাহ তাআলার একটা দান আমার জন্য। আমি 2টা অঙ্কও পারতাম না, বাট যখন যেটাই পারতাম ওইটা আমি মানুষের উপরে খাওয়াই দিতাম, আমি বুঝাইতে পারি। আর আপনার কই ল্যাগ থাকে আমি সেটাও বুঝি। অনেকের অনেক ধরনের কোশ্চেন আছে, এখন যদি আমি আপনার মাইক ওপেন করি, আল্লাহ, একজন মানুষ যদি সালামও দেন আধা ঘন্টা শেষ। সো পসিবল না, বুঝছেন ভাই। আপনি আগে 12-13টা ক্লাস করেন, আপনার কই প্রবলেম আছে এটা আমি জানি, আপনি সবগুলো জিনিস আগে ঠিক করেন, আপনি সবগুলো জিনিস আগে ঠিক করেন, আগে শিখেন। আমি যেভাবে বলি আপনার কোনো কোশ্চেন থাকবে না ইনশাআল্লাহ। যত দিন যাবে আপনার কোশ্চেনগুলো হালকা হতে থাকবে। লাস্টে যখন আপনার প্রবলেম সলভিং ক্লাস দিব, দেখবেন আপনার কোশ্চেন করার মতন কিছুই নেই, বিকজ ইউ নো অল দ্য থিঙ্ক। তখন আপনার এটা প্যারা হবে না যে আমার কোশ্চেন আছে। সো মনের ভিতরে অনেক কিছু আছে, একটু রাখেন 20-25 দিন, আশা করি কোনো কোশ্চেন থাকবে না ইনশাআল্লাহ, আপনি নিজেই বুঝে যাবেন। অ্যান্ড আমি একটা জিনিস শিখাইতে যাই, 6টা জিনিস কাউন্টার দেই, যাতে আপনার ভালো করে বুঝতে সুবিধা হয়। তাইলে ভাইয়া এই তো, দোয়া করেন। আসসালামু আলাইকুম, হ্যাভ আ গুড জার্নি, ভালো থাকেন।